পরিবেশটা থমকে আছে। অন্ধকার অন্ধকার আভায় আবহাওয়াটা মিলেছে রঙিন। দুনিয়াটা যেন মুহূর্তের মধ্যে কালো ছাতার গোলাকার বৃত্তের মধ্যে আবরণে ছেয়ে গেছে। অযোধ্যারায় আষাঢ় শ্রাবণ মুষলধারে পড়েছে বৃষ্টি। বৃষ্টির শব্দে চারদিকটা মুখরিত হয়ে উঠেছে, বৃষ্টির টপ শব্দে বেশ মনোমুগ্ধকর হয়ে উঠেছে পরিবেশটা। ঘরের মধ্যে জানালার কাছে বসে বাইরের প্রকৃতির দৃশ্যটাকে দেখছে আর উপভোগ করছে। নিজের মনের মতো করে সিগারেটের ধোঁয়াগুলো মিশিয়ে দিচ্ছে। এই বৃষ্টির সাথে কষ্টগুলোকে যেন চাপা দিচ্ছে এক একটা বৃষ্টির ফোঁটা দিয়ে। যখন পৃথিবীটা কালো ধোঁয়ায় ছেয়ে যায়, পরিবেশটা হয়ে ওঠে দুর্গন্ধময়, তখনই প্রয়োজন হয় নতুন করে সুগন্ধি ও কালো ধোঁয়াকে ছড়িয়ে দিয়ে মেঘলাময় নতুন রঙিনের রংধনুর। তাই তো মাফিয়ার এসেছে এই শহরে নতুন করে রাজ করবে বলে। ইট পাটকেলের এই শহরটা যেন ধুলোর বালি দিয়ে পরিবেশটা এক মৃত সাগরে পরিণত হয়েছে। নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজের আপনজনেরাই নিজেদের মারতে রাজি, কিন্তু তাদের সম্পদ কখনো ছাড়তে রাজি না। ভার্সিটিরা বিশাল সৌন্দর্যের ভরপুর। সকলের সুপরিচিত এই রংপুর শহরে সহায় সোহাগ দিয়ে পরিপূর্ণ। অপরূপ সৌন্দর্যে এই রংপুর শহরে এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ভার্সিটিতে অনেকে আসে পড়তে। কেউ আসে নিজের স্বার্থ খুঁজতে, আর কেউ আসে নিজের ভবিষ্যৎ করতে, কেউ আসে নিজের বিজনেসটাকে অবৈধভাবে পরিচালনা করার জন্য, এরকম ভার্সিটিগুলোতে দখল করতে। রুমের মধ্যে আগন্তুকটি একের পর এক ব্ল্যাক কালারের সিগারেটগুলো খেয়ে চলেছে, তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশটা হঠাৎ হঠাৎ করে কেমন যেন ভয়ঙ্কর রূপে চমকে উঠছে। এমন সময় পিছন থেকে কেউ একজন বলে ওঠে, কিলার ভাই, নিয়ে এসেছি এই ছেলেটাকে। ওর হাত দিয়েই সব জায়গা, সব কালো গুলো প্রচার হতো এবং সব জায়গায় ছড়িয়ে দিত নিজের হাতে। সাথে তাদের গোয়েন্দা হিসাবে কাজ করতো বিভিন্ন গ্যাংয়ের সাথে। কি করবো একে? ছেলেটার মুখে এরকম কথা শুনে কেমন যেন হয়ে যায় সেই অজানা আগন্তুকটি। তার মাথাটা সেদিকে ঘুরিয়ে ছেলেটিকে দেখে কেমন যেন একটা রহস্য মাখা মুচকি হাসি দেয়। তারপর ফল কাটা ছুরিটা হাতে নিয়ে কয়েক টুকরো করে ফেলে আপেলটাকে। তারপর ছুরি দিয়ে আপেলটা খেতে থাকে। ছেলেটার ভয়ে গলা শুকিয়ে গেছে। ছেলেটা বলে ওঠে, ভাই, আমাকে ছেড়ে দাও। তোমাকে আমি চিনি না, তুমি আমাকে চিনো না। নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ আছে কি? তুমিও এই দলে শেয়ার দিয়ে হয়ে যাও কোটিপতি। ছেলেটির মুখে এরকম কথা শুনে সিগারেটটা জ্বালিয়ে নেয়। তারপর সিগারেটটা না টেনে হাতের মধ্যে রেখে দেয়। সিগারেটটা জ্বলতে থাকে। আগন্তুকটি এরকম কর্মকাণ্ডে আবার বলে ওঠে, কিলার, এটা তুমি কি করছো? মারার হলে একে মেরে দাও, বাঁচিয়ে রাখলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে। জানিস, বিশ্বাস, সময় আর বিপদ আমাকে নিয়ে কখনো খেলতে পারে না, বরং তাদেরকে নিয়ে আমি খেলা করি। তাহলে এই জানোয়ারটাকে নিয়ে এখন কি করব? একে তো আর ছেড়ে দেওয়া যায় না, কেননা এই শালা জানোয়ারটা পতিতালয়ের বিভিন্ন কাঠ ছড়িয়ে দিত রাস্তার মাঝে, এমনকি ভার্সিটির সামনে, যেগুলো দেখে যুবক যুবতী একে অপরের প্রতি আকর্ষণ বেড়ে যেত। এছাড়াও সে অনেকগুলো রেপ কেসের আসামি, এমনকি সে মেয়েদের নিয়ে ব্যবসা করে। তাই তাকে ছেড়ে দেওয়া আমাদের মতে ভালো হবে না। তুই হয়তো ভুলে যাচ্ছিস, আমি যাকে ধরি তাকে ছাড়ি না, আর যাকে ধরি তাকে ওপরে না পাঠানো পর্যন্ত আমি শান্তির ঘুম দেই না। ভাই, আমি নির্দোষ। আমি এমন কোনো কিছুই করিনি। তোমরা আমাকে ছেড়ে দাও। আমাকে ভুল বুঝতেছো। আমি কোনো কাজের সাথে যুক্ত নয়। আমার একটা পরিবার আছে এই শহরে। আমি একটা কোম্পানিতে চাকরি করি। তুমি চাইলে খবর নিতে পারো। হয়তো তুমি আমাকে এনে মৃত্যুর ভয় দেখাচ্ছ। কি বললি শালা? তুই চাকরি করিস, তোর পরিবার আছে, মিথ্যা কেন বলছিস? কানের নিচে লাগাবো দুই ঘা। ওকে, তোর পরিচয় দে। আমি এই শহরে থাকি পরিবার নিয়ে। ছোট পরিবারে তেমন কেউ নাই। একটা কোম্পানিতে চাকরি করি, এইটুকুই আমার পরিচয়, এর বেশি নয়। তুই ভুল করলি আমার সাথে গেম খেলে। তোকে যখন তুলে এনেছি, তোর সম্বন্ধে, তোর বাইরুটিটা সবকিছু আমি জানি। তুই ভেবেছিস মিথ্যে বলে পার পেয়ে যাবি? হ্যাঁ, কখনোই না, কোনো দিনও না। মরতে তোকে হবেই। তোর পরিচয়টা আমি দিচ্ছি।
কিলার নামের আগন্তুকটির মুখে এরকম কথা শুনে ছেলেটি এবার ভয় পেয়ে যায়। ভয়ে জড়সড় হয়ে ভীতু কণ্ঠে বলে ওঠে, তুমি আমার পরিচয় দিবে মানে? কিছুই বুঝতে পারলাম না আমি। আর তোমাকে এরা সবাই কিলার কেন বলতেছে? আই অ্যাম কিলার, দ্য কিলার বয়। ইনফরমার নামে ছেলেটি কিলার নামটা শুনতে যেন ঘামতে শুরু করেছে। পুরো শরীর মুহূর্তের মধ্যে ঘেমে একাকার, যেন গোসল করা গিয়েছে। দেখে বোঝা যায় ছেলেটি কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে। একটা কাঠের বক্স এগিয়ে দিয়ে কিলার নামে ছেলেটি বক্সটা হাতে নিয়ে টেবিলের উপর রাখে। বক্সটা খুলতেই যেন গলা শুকিয়ে যায় সবার। ব্যাগের ভিতরে এমন এমন ভয়ঙ্কর জিনিস আছে যেটা ব্যবহার করার আগেই কেউ দেখলে তার গলা শুকিয়ে যাবে। ইনফরমার নামে ছেলেটি বলে ওঠে, কিলার? তুমি সেই কিলার যাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়, যাকে ছোঁয়া যায় না, শুধু পরিস্থিতি টের পাওয়া যায়। তুমি সেই কিলার যাকে আন্ডারগ্রাউন্ড এবং আন্ডারওয়ার্ল্ডের সবাই ভয় পায়। তুমি সেই কিলার যার নাম শুনে দেশের IOU কিলার গ্যাং আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। হ্যাঁ, আমি সেই কিলার, যে কিলার শুধু রক্ত ঝরাতে পারে, রক্ত নিয়ে খেলতে ভালোবাসে, আর রক্ত তার নেশা হয়ে গেছে। কথাটা বলে উচ্চস্বরে হাসতে থাকে কিলার নামের আগন্তুকটি। কোনো কথা ছাড়াই ব্যাগ থেকে একটা যন্ত্র বের করে তার পায়ের তালুর উপরে রাখে। তারপর হাতুড়ি দিয়ে আঘাত করার সাথে সাথে পা ভেদ করে A4 অপর হয়ে যায়। তারপর সেখান দিয়ে একটা তার বেঁধে দিয়ে অপরের সাথে বেঁধে দেয়। তারপর সেই তারের মাঝখানে আগুন জ্বালিয়ে যায়। তার যত আগুনের তাপে গরম হতে থাকে তত যেন তার পাটা জ্বলতে থাকে, ঝলসে যেতে থাকে তার রক্তমাখা পাটা। কিলার নামের আগন্তুকটি বলে ওঠে, এই কিলার যখন কাউকে মারে তখন তার মৃত্যুটা ভয়ঙ্কর হয়ে ওঠে। হয় সে টুকরো টুকরো হয়, আর না হয় সে শুধু লাশ হয়ে কবরে যায়। ভাই, এই নিন আপনি আপনার কুড়ালটা, সাথে এই কাঁচের চাপাতি। ওকে দে। বিশ্বাসের হাত থেকে কুড়ালটা নিতে দেরি, কিন্তু শরীর থেকে একটা পাপ ছুটে যেতে দেরি হয়নি। গড় গড় করে রক্ত বের হচ্ছে। ছেলেটি চিৎকার করছে, তার চিৎকারের জন্য পুরো বাংলো কেঁপে ওঠে। কোনো কিছু বলে ওঠার আগেই শরীর থেকে চারটি অংশ আলাদা করে ফেলে কয়েকটা কোপে। যেখানে কোপ দিছে সেখানে রাসায়নিক কেমিক্যাল সাথে ভয়ানক আঠাযুক্ত এক মেডিসিন লাগিয়ে দেওয়ার কারণে কোপ মারার সাথে সাথে সে জায়গাটা পচতে শুরু করে। এমনকি সেই কাটা স্থানে অর্থাৎ ক্ষত স্থানে পোকায় পরিপূর্ণ হয়ে যায়। ছেলেটিকে জীবন্ত অবস্থায় কয়েক টুকরো করে একটা স্কুল ব্যাগের মধ্যে ভরে দিয়ে তার উপরে সিল মেরে লিখে দেয় কিলার বয়। সাথে ছেলেটির সেই টুকরোগুলোকে একটা অংশে লিখে দেয় কিলার বয়। ফেলে দিতে বলে এমন এক জায়গায় যেখানে 72 ঘন্টার মধ্যে 70 ঘন্টায় মানুষের চলাচল। কথাটি শুনে দ্রুত বিশ্বাস সেখান থেকে নিয়ে যায় ইনফরমার নামের সেই ছেলেটির টুকরো টুকরো হয়ে যাওয়া লাশটিকে। চারদিকটাই এখনো বৃষ্টি পড়ছে মুষলধারায়। আগন্তুকটি কি যেন ভেবে ছাদে চলে গিয়েছে। আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে এই ঠান্ডা পানি বৃষ্টিতে ভিজতে থাকে। পরের দিন সকালে মানুষের অসংখ্য ভিড়ের সমাগম ও গিজগিজ করছে পুরো পরিবেশটা। ধূমকেতুর নিয়ে মানুষ ছুটে আসে একে একে দল ভেঙে ঘটনাস্থলে। একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করে ফেলে গেছে একটা কালো রঙের ব্যাগে। শরীরের টুকরোগুলোকে প্রায় 1238 টুকরো করেছে। পুলিশ সুপার গুনে দেখেছেন ছেলেটির শরীরটাকে কেটে কেটে পিস পিস করে টুকরো করে ব্যাগে পড়েছে প্রায় 1238 গোস্তের টুকরো। পুরো ব্যাগটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। সাংবাদিকরা একের পর এক টেলিভিশনে খবর ছড়াচ্ছে। যমুনা টিভি, পদ্মা টিভি, মেঘনা টিভি, NN টিভি, IVC নিউজ চ্যানেল, সব জায়গাতে শুধুমাত্র একটি খবর দেখাচ্ছে। মুহূর্তের মধ্যে ঘটনাটি ফেসবুক থেকে শুরু করে জনপ্রিয় অ্যাপগুলোতে ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষের শেয়ার আর স্টোরিতে মেতে ওঠে খুনটি। নামটা শুনতে সবার অন্তরাত্মা কেঁপে ওঠে। শিশুগুলো যখন মায়েদের বিরক্ত করে তখন কিলারের নাম শুনিয়ে সেই শিশু সন্তানদের ঘুম পাড়ায়।
পাবনায় পাগলরা যখন উত্তেজনায় পাগলামি করে তখন এই কিলার ছেলেটির নাম বলে তাদেরকে চুপটি করে রাখে। কিলার এমন ভয়ানক কিলার, নামটা শুনতে অবুঝ বুঝ সকলের ভয়ে অন্তর কেঁপে ওঠে। অন্যদিকে আজ রংপুর বিভাগের সেই পলিটেকনিক্যাল কলেজটি খুলেছে। দলে দলে ছাত্রছাত্রীরা দল ভেঙে তাদের কলেজে প্রবেশ করছে। কাঁধে ব্যাগ, চোখে সাদা রঙের একটা চশমা, পরনে ঢিলেঢালা একটা প্যান্ট, গায়ে দেওয়া সাদা রঙের একটি পাতলা টি শার্ট। আর পরিষ্কার বললেও ভুল হবে, খানিকটা ময়লা আছে শরীরে। দেখতে কেমন জন্মের কালো রঙের ছেলেটির মুখে খোঁচা খোঁচা দাড়িতে মুখটা যেন ফুটে উঠেছে। লম্বাই বেশ ভালো, শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু তবুও যে তার মধ্যে কোনো কিছু ঘাপলা আছে, কেমন যেন গাইয়ার মতো দেখতে। ছেলেটি চারপাশটা একবার তাকিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। ছেলেটি শুধু মনে মনে ভাবছে আর নিজেই গুনগুন করে বলছে, বড় ভাইদের মুখে শুনেছিলাম এই ভার্সিটিতে নাকি নতুনদের র্যাগিং করা হয়। আমিও তো নতুন, আমি কি কোনো র্যাগিংয়ের শিকার হব নাকি বেঁচে যাব? যাই হোক, দ্রুত পা চালিয়ে আমার নিজের ক্লাসরুমটা নিজেকে খুঁজে বের করতে হবে, না হলে সিনিয়রদের হাতে পড়লে অবশ্যই র্যাগিং খেতে হবে। ছেলেটি কথাগুলো ভাবছে আর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। এমন সময় ছেলেটি পিছন থেকে শুনতে পায়, এই সাদা রঙের চশমা এদিকে আয়। ছেলেটির চারদিকে একবার তাকিয়ে আবার সামনে পা বাড়ায়, কেননা সে শুধু চশমা পরা নয়, তার আশেপাশে অনেকে সাদা রঙের চশমা পরেছে। তাই সে কোনো কিছু না ভেবেই সামনে এগিয়ে যায়। পেছন থেকে আবার শুনতে পায়, এই হাবা গোবা, সাদা রঙের টি শার্ট, পরনে ঢিলাঢালা প্যান্ট, কাঁধে কালো রঙের ব্যাগ, আর চোখে দেওয়া সাদা রঙের পাতলা প্রেমের চশমা। এদিকে শোন বেটা। এবার অজানা ছেলেটি দুই পা এক জায়গায় থেমে যায়। পিছন ঘুরে তাকিয়ে দেখতে পায় দূরে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে তাকে ডাকছে। তাদের দিকে ঘুরে তাকাতে হাতের ইশারা দিয়ে সেই ছেলেটি তাকে তাদের সামনে যেতেই বলে ওঠে, জি ভাইয়া, আমাকে রাখছেন? আরে বেটা আবাল, এখানে নোংরা সাদা রঙের টি শার্ট শুধু তুই পরেছিস, পরনে প্যান্টটা ঢিলেঢালা, চুলগুলো উস্কো হুস্কো, সাদা রঙের পাতলা ফ্রেমের চশমা তুই পরেছিস। তো তোকে ডাকবো না তো কাকে ডাকবো? তোকে দেখে বোঝা যাচ্ছে তুই ভার্সিটিতে নতুন এসেছিস। জি ভাইয়া, আমি এই ভার্সিটিতে আজকে নতুন এসেছি। এখান থেকে আমি আমার ডিপ্লোমা কমপ্লিট করব আর নিজের স্বপ্ন। কথাটা বলে করতে পারেনি অসহায় ছেলেটি। তার আগেই রিমন নামের একটি ছেলে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মানে ছেলেটিকে। ছেলেটি থাপ্পড় খেয়ে কলেজের মাঠে পড়ে যায়। সবাই সেদিকে তাকিয়ে হাসতে থাকে। ছেলেটির চশমা খুঁজতে থাকে, তারপর একসময় চশমাটা পেয়ে গিয়ে পড়ে নেয়। তারপর রিমন নামের ছেলেটি কলার ধরে তুলে বলে, বেটা বেয়াদব, তোর সিনিয়র আমরা। সর্বপ্রথম তুই ভুল করলি, সালাম না দিয়ে তুই আমাদের সাথে কথা বলতে শুরু করলি। আগে সালাম দে, তারপর তোকে 3rd ডিগ্রি দিচ্ছি। সরি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনারা? অসহায় ছেলেটির এরকম অবস্থা দেখে এবার শামীম নামের ছেলেটি বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর পরনে এরকম কাপড় চোপড় কেন? গোসল কতদিন ধরে করিসনি? শামীম নামের ছেলেটির কথা শুনে পুরো কলেজের মাঠে উপস্থিত থাকা ছেলে মেয়েগুলো হেসে উঠে হু হু করে। ছেলেটি লজ্জায় মাথা নিচু করে ফেলে। শামীম আবার বলে ওঠে, তা তোর শরীর থেকে একটা কিসের সুগন্ধি ময় গন্ধ বেরোচ্ছে? তা বাজারের ফুটপাতের ধারে যে গোবর আর ময়লা পানি দিয়ে তৈরি সে পারফিউমটা মেখে এসেছিস? যা বলেছিস ভাই। ছেলেটি কোনো কিছু বলতে পারে না, লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। রিমন বলে ওঠে, শোন, আমাদের হাতে যদি তুই মার খেতে না চাস, তাহলে আমাদের জন্য তোকে একটা কাজ করতে হবে। এখানে যারা সবাই নতুন আসে, আমরা তাদের দিয়েই করাই। কি কাজ ভাই? শোন, এই কাজটা করলে তুই আমাদের হাত থেকে বেঁচে যাবি। তোকে আমরা আর কোনোদিনও র্যাগ করব না। তবে হ্যাঁ, তোকে যে কাজটা দেব সেই কাজটা তুই না করতে পারলে তোর হাল খারাপ করে দেব। আর তোকে যে প্যাকেটটা দিব সে প্যাকেটটা তুই খুলে দেখতে পারবি না। তোকে একটা মেয়ে দেখিয়ে দেব, ওই মেয়েটার কাছে প্যাকেটটা পৌঁছে দিয়ে আসবি। ঠিক আছে ভাইয়া, কিন্তু ওই প্যাকেটের মধ্যে কি আছে? প্যাকেটটা তুমি খুলে দেখবে কিনা? ওই যে কয়েকটা ছেলেকে নিয়ে মারছে, ওই আপুটার কাছে গিয়ে চকলেটের প্যাকেটটা দিবি, কারণ সেই ভার্সিটির সবচেয়ে সিনিয়র
আর ওই যে মামার দোকান দেখেছিস সেখান থেকে প্যাকেটটা নিয়ে যাবি। এইটুকু কাজ ভাই? ঠিক আছে, আমাকে দেন, আমি এখনই করে দিচ্ছি। তবে ভাইয়া আমাকে কিছু করবে না তো? না, তোকে কিছু করবে না। তুই শুধু গিয়ে ওই দোকানদারের থেকে আমাদের দিকে দেখিয়ে দিবি। ওকে ভাই। তারপর ছেলেটি নিজের পরনে থাকা চশমাটা আবার ঠিক করে নিয়ে মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে দোকানের কাছে যায়। তারপর দোকানদারকে ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখিয়ে দেয়। সাথে সাথে দোকানদার তার টেবিলের নিচ থেকে একটা বক্স বের করে ছেলেটার হাতে দেয়। ছেলেটি গুটি গুটি পায়ে এগিয়ে যায় মেয়েটির কাছে। অন্যদিকে মেয়ে কয়েকটা ছেলেকে মারছে। ছেলেগুলো শুধু কাঁদছে যেন। ছেলেগুলোর চোখের পানি মেয়েটার চোখে পড়ছে না। মেয়েটা চলেছে এমন সময় এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে থেমে যায় সেখানেই ছেলেটি। তারপর ছেলেটি সেই ছেলেগুলোর দিকে তাকায়। ছেলেগুলো চোখের ইশারা দিতেই আবার মেয়েটি তার পথ চলা শুরু করে। এমন সময় মেয়েটি কাছে গিয়ে পিছন থেকে বলে ওঠে, এই যে বড় আপু, শুনছেন? হঠাৎ করে বর্ষা নামের মেয়েটি পিছন থেকে কারো কণ্ঠ শুনতে পেয়ে সেদিকে ঘুরে তাকায়। মেয়েটির পরনে বেশ চাকচিক জামা, ডিজাইন করা পায়ের হিল, চোখের রঙিন সানগ্লাস, চুলগুলো স্টাইলিশ করে রং বেরঙের রং করে ছেড়ে দেওয়া, পুরো হিরোইনের মাফিয়া কুইন গুন্ডাদের মতো ভাবসাব। ছেলেটি আবার বলে ওঠে, এই আপু শুনছেন? এটা আপনার। আপু, চকলেটের বক্সটা নিয়ে নিন আর আমাকে যেতে দিন, এটা আপনার জন্য। মেয়েটিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে জিসান। তারপর মেয়েটি তার বান্ধবীদের নিয়ে এক সাইডে চলে যায়। গুটি গুটি প্রায় শেষ বেঞ্চে গিয়ে বসে জিসান। জিসান নিজের মতো করে লেকচার দিচ্ছে, সবটা মন দিয়ে শুনছে। এমন সময় তার পাশে বসে থাকা ছেলেটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি কি ভার্সিটিতে নতুন নাকি পুরাতন? না, আমি ভার্সিটিতে পুরাতন, অনেকদিন ধরেই আছি। তোমার নাম কি? আমার নাম জিসান, আর আমার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। কেন কেন, তুমি কি গন্তব্যবিহীন এক মানুষ? হয়তো। তুমি মনে হয় এই ভার্সিটিতে নতুন, আর আমি হলাম জয়। তুমি চাইলে আমরা বন্ধু হতে পারি। আর হ্যাঁ, এই ভার্সিটিতে কেউ কাউকে কোনো জিনিস দিতে বললেই কিন্তু দিবা না। কিন্তু কেন? এটাই ভার্সিটির রেগিং। তারা বিভিন্ন প্যাকেট দিয়ে মেয়েদের কাছে পাঠিয়ে দেয়, তারপর মেয়েগুলো এসে পরে তাদের কাজ হুদ্দুম কেলানি দেয়। এইটা হচ্ছে এই ভার্সিটির রেগিং, তাই সাবধানে থাকবে। আরে কি বলো তুমি? আমি তো ক্লাসরুমে ঢোকার আগে কয়েকটা আপুকে একটা প্যাকেট দিয়ে এসেছি। কিছু বড় ভাইয়া দিতে বলেছিল। আরে ভাই, তুই তো আজকে গেলি। নিজের জীবন বাঁচাতে চাইলে এখান থেকে পালিয়ে যা। জয় নামের ছেলেটির মুখে এরকম কথা শুনে খানিকটা অবাক হয় জিসান। জিসান কথা শুনে একটা মুচকি হাসি দেয়। তাদের দুজনের কথোপকথন শুনে স্যার তাদের বকাঝকা করে সেখানে দাঁড় করিয়ে দেয়। এমন সময় কয়েকটা মেয়ে এসে কোনো অনুমতি ছাড়া জিসানের সামনে এসে দাঁড়ায়। তারপর জিসানের শার্টের কলার ধরে বাইরে বের করে নিয়ে যায়। সবাই হাঁ করে সেদিকে তাকিয়ে আছে। কি হচ্ছে কেউ কোনো কিছু বুঝতে পারছে না। ধীরে ধীরে পুরো ক্লাসের ছাত্রছাত্রীরা বের হয়ে মাঠের মধ্যে ভিড় জমায়। সবাই উঠে উপস্থিত। মাঠে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। বর্ষা তার পাশে দাঁড় করিয়ে রেখেছে জিসানকে। বর্ষা বলে ওঠে, কিরে জানোয়ার কোথাকার গাইয়া ভূত, ভাদাইম্মা, তোর সাহস কি করে হয় আমাকে এই প্যাকেটটা দেওয়ার? থার্ড ক্লাস কোথাকার! কথাগুলো বলে পরপর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় জিসানের গালে। থাপ্পড়ের শব্দে যেন পুরো জায়গাটাই নিস্তব্ধ হয়ে যায়। থাপ্পড়গুলো বেশ জোরে লেগেছে। এত জোরে থাপ্পড় লাগার কারণে ঠোঁটের কোণে খানিকটা কেটে গেছে। এই প্রথম কেউ জিসানের শরীর থেকে রক্ত ছড়ালো। বর্ষা আবার বলে ওঠে, কিরে এখন কথা বলছিস না কেন? তোদের মতো ছেলেগুলো যে আমাদের এই ভার্সিটিতে কিভাবে আসে বুঝতে পারি না। তোর কি জন্মের ঠিক নেই যে তুই আমাকে এইসব দিয়েছিস? তোর লজ্জা করে না জানোয়ার কোথাকার ভাদাইম্মা, কালো ভূত, বিড়াল, বাদরি তোর! এখনো বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে। কি এমন সে দিয়েছে যার জন্য এতগুলো ছাত্রছাত্রীদের সামনে থাকে থাপ্পড় খেতে হলো। তাই এবার বলেই উঠে জিসান, আরে আপু, শুধু শুধু আমাকে মারছেন কেন? আর কি এমন প্যাকেট দিয়েছি আমি? আমি তো আপনাকে চকলেটের প্যাকেট দিয়েছি। শালা জানোয়ার, জারসের বাচ্চা, তুই আমাকে চকলেটের প্যাকেট দিয়েছিস। সত্যি করে বল, তুই প্যাকেটটা কেন আমাকে দিয়েছিস?
আর প্যাকেটে কি দিয়েছিস বল? এইসব কেন আমাকে দিয়েছিস? তোরা হলি থার্ড ক্লাস ছেলে, যারা শুধু মেয়েদেরকে ভোগের পণ্য বানাতে চায়। আরে আপু, আপনি কি সব আবোল তাবোল বলছেন? আচ্ছা বলেন তো, আমি আপনাকে কি দিয়েছি? বলেন, আমিও শুনতে চাই। আমি কি তোর মতো জারজ সন্তান নাকি, যে এতগুলো ছেলে মেয়ের সামনে বলবো তুই আমাকে কি দিয়েছিস? তোকে আজকে এখানে মেরে ফেলবো, যাতে তোর যন্ত্রণা ও শাস্তি দেখে কেউ আর দ্বিতীয়বার আমার সাথে বেয়াদবি করার সাহস না পায়। কিন্তু কোনো কথা বলার সুযোগ না দিয়ে বর্ষা হকি স্টিক নিয়ে একের পর এক মারতে থাকে। প্রায় বেশ কয়েকটা হকি স্টিক দিয়ে পাশে বাড়ি দিয়েছে, তবুও যেন এক পায়ে দাঁড়িয়ে আছে ছেলেটি। এটা দেখে সবাই অবাক হয়। বর্ষা আবার মারতে যাবে, এমন সময় লাঠিটা ধরে ফেলে জিসান আর বলে ওঠে, দেখেন আপু, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। যেহেতু বলতে পারবেন না আমি আপনাকে কি দিয়েছি, সেহেতু আমাকে মারধর করে আপনি কিন্তু পার পাবেন না। তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তুই আমাকে এত বড় কথা বলছিস? এই নে দেখ, তোরা আসলে জারজ সন্তান, তোদের জন্মই হয়তো পতিতালয়ে। এই বলে মুখে প্যাকেটটা ছুঁড়ে মারে। প্যাকেটটা মাটি থেকে তুলে হাতে নিয়ে দেখে তো অবাক, কেননা প্যাকেটে যা আছে তা দেখে গা শিউরে ওঠে সকলে এবং হো হো করে সকলে হেসে ওঠে। এই প্রথম যেন কেউ তাকে চরমভাবে অপমান করলো। অপমানে সারা শরীরে যেন আগুনে ধরে যায়। জিসান কি বলবে ভেবে পায় না। বর্ষা আবার বলে ওঠে, কি রে জানোয়ার কোথাকার, এবার দেখেছিস তো যে তুই আমাকে কি দিয়েছিস? তোকে আজকে মেরে এমন হাল করব যে তোর অবস্থা দেখে আশেপাশের পশু পাখিগুলো কেঁদে উঠবে। আপু আসলে আমি এগুলো দেই নাই, আর আমি জানতাম না যে প্যাকেটে এগুলো আছে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন এবারের মতো। তোকে ছাড়বো? তোকে আজকে হাতে পেয়েছি, তোকে জমের দুয়ারে পাঠাবো আমি। আমাকে নোংরা প্রস্তাব দেওয়া? এমন সময় সেই ছেলেগুলো আসে। ছেলেগুলো এসে বলে ওঠে, এই যে আপু, কি হয়েছে বলেন তো? আপনার সাথে কি করেছে ভাদাইমাটা? ও আমাকে নোংরা প্রস্তাব দিয়েছে, আজকে ওকে মেরে গঙ্গার তীরে ভাসিয়ে দেব, শালা আবালটাকে। আরে আপু, আমরা থাকতে আপনি কেন কষ্ট করবেন? ওকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি। তোরা কি করবি? আচ্ছা, তোরা কি করবি ওর সাথে? হ্যাঁ, তুই বরং সবটা দাঁড়িয়ে দেখ। আর হ্যাঁ, ওকে কি শাস্তি দেওয়া যায় সেটা সবাই মিলে ভেবে নেই। ওর সাহস হয় কি করে ভার্সিটিতে এরকম প্রস্তাব দেওয়ার? আমি বলি কি, ওকে একটা পিঁপড়ের ভাষায় দাঁড় করিয়ে রাখা উচিত। শালা যখন পিঁপড়ের কামড়ে চিৎকার করবে, তখন আমরা দূর থেকে সেটা দেখে মজা নিব। ওকে ঠিক আছে। প্লিজ আপু, এমন করবেন না, আমাকে ছেড়ে দিন। আমি আর এমন ভুল করব না, আমার ভুল হয়ে গেছে। শালা লুচ্চা কুত্তা কোথাকার, তোর সাহস কি করে হয় আমাকে কন্ডোমের প্যাকেট দেওয়ার? এই শামিম, তোরা দেরি না করে ওকে ধরতো। দেখ তোরা দেরি করিস না, শালাটাকে আচ্ছা জব্দ করে শাস্তি দে। চল ওই দিকটা যাই। কথাগুলো বলতে দেরি, কিন্তু ইমন আর শামীম মারতে দেরি করে না। তার সাথে সাথে তার দলের ছেলে পেলেগুলো মারতে থাকে বেধর্মভাবে। মারতে মারতে প্রায় রক্তাক্ত করে ফেলেছে পুরো শরীর থেকে। রক্ত টপটপ করে জ্বলছে। এমন সময় ভার্সিটির একটা আম গাছের নিচে বেশ বিষাক্ত লাল পিঁপড়ের ভাষা দেখতে পায়, আর সেখানে দাঁড় করিয়ে রাখে জিসানকে। পুরো পা কামড়ে লাল করে দিয়েছে, তবুও যেন এক ফোঁটা চিৎকার করছে না জিসান। পরনে তেমন কোনো কিছুই নেই, ছোট্ট একটি ব্যান্ডের স্যান্ডু গেঞ্জি আছে। দাঁড় করিয়ে রেখেছে রোদের মাঝে সেই পিঁপড়ের বাসাতে। সবাই যাচ্ছে নিজেদের মতো করে হাসতে থাকে। দেখতে দেখতে ভার্সিটির সময় শেষ, যে যার মতো চলে যাচ্ছে। এমন সময় সেখানে বর্ষা ও তার দলবল আসে আর বলে ওঠে, কি রে ছোট লোক কোথাকার, আর কোনোদিন এরকম করবি আমার সাথে? আজকের শাস্তিটা মনে রাখবি, না হলে এর থেকেও ডাবল দিব। আর হ্যাঁ, আমি কার মেয়ে মনে রাখবি? শহরের নেতার মেয়ে। কথাগুলো বলে সেখানে থেকে হাসতে হাসতে বেরিয়ে পড়ে। এমন সময় সেখানে জয় আসে। জয় এসে বলে ওঠে, সরি রে বন্ধু, আসলে ডেঞ্জারাস বর্ষার কথা পুরো ভার্সিটি চলে। তুই তো আগে প্যাকেট দিয়ে দিয়েছিস। যাই হোক, এগুলো পরেনি, ওদের থেকে একটু সাবধানে থাকবি। হুম। তারপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। যে যার নিজ গন্তব্যের উদ্দেশ্যে জিসান হাতে থাকে। সময় বড় প্রতারক।
যখন জিসান তার নিজের ফর্মে ছিল তখন শুধু শহর নয়, দেশ নয়, পুরো পৃথিবী তাকে সেলুট করত। আজ সে সময়ের অভাবে নিজের পরিচয়টাকে এক সাইডে রেখে সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেছে বলে তাকে আজকে এই প্রথম এত অপমান সহ্য করতে হয়েছে। নয়তো এতক্ষণে কয়েক টুকরোই করে দিত সবাইকে। আর কেউ না, সেটি হচ্ছে এই কিলার গ্যাংস্টার কিলার, দ্য কিলার বয়। চারদিকে হালকা সন্ধ্যা নেমে এসেছে, জ্যোৎস্নার আলো আড়ালে গিয়ে নেমে এসেছে অন্ধকার। অন্ধকারে তেমন কোনো কিছু বোঝা যায় না, চারিদিকে আবার ঘন কালো মেঘে নেমে এসেছে, এখনই যেন ভেঙে পড়বে। সমস্ত আসমান জুড়ে বৃষ্টি। বলতে দেরি, কিন্তু বৃষ্টি পড়তে দেরি হয় না। সবাই যে যার মতো বৃষ্টি থেকে বাঁচার জন্য যে যেখানে পায় সে সেখানেই নিজেকে আড়াল করে নেয়। সমস্ত রাস্তা ফাঁকা, পায়ে হেঁটে একাই চলছে জিসান, সমস্ত শরীর পানিতে ভিজিয়ে একাকার, পুরো রাস্তা ফাঁকা, অন্ধকার হয়ে গেছে। জিসান আর মনে কি যেন ভেবে চলেছে রাস্তার মাঝপথ ধরে। হঠাৎ করে জিসানের সামনে একটি গাড়ি এসে ব্রেক মারে। গাড়ির ভিতর থেকে মাথা বের করে একটি ছেলে বলে ওঠে, কি রে, তোর কি মরার পাখানা গজিয়েছে নাকি যে রাস্তার পথ ধরে যাচ্ছিস? কোনো কথা না বলে জিসান নিজের মতো করে এগিয়ে চলেছে। এটা দেখে শামীম বলে ওঠে, আরে বেটা, এত ভাবসাব, চালিয়ে দে ওর উপর দিয়ে গাড়িটা। শামীমের কথা মতো ইমন গাড়ি নিয়ে ফুল স্পিডে ড্রাইভ করতে থাকে। এমন সময় গাড়িটা ধাক্কা দিয়ে তাকে পাশ কেটে চলে যায়। জিসান মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে তার হুঁশ ফিরে আসে। নিজের কপালে হাত দিয়ে দেখতে পায় কপাল থেকে রক্ত ঝরছে। নিজের শরীরে তাজা রক্ত দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। সামনে তাকিয়ে দেখতে পায় একটি গাড়ি বেধর্মভাবে ফুল স্পিডে চলেছে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এটা দেখে তার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চিতাবাঘের ন্যায় দৌড়াতে থাকে। পুরো পাগলের মতো দৌড়াচ্ছে, এ যেন এক চিতাবাঘ। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে থাবা মারে গাড়ির সামনে থাকা কাঁচের গ্লাসের উপরে। কাঁচ ভেঙে গাড়িটা কন্ট্রোল হারিয়ে ধাক্কা খায় বটগাছের সাথে। সাথে সাথে গাড়ির ভিতরে থাকা সবাই গাড়ি থেকে বাইরে গিয়ে পড়ে। শামীম আর ইমন মাটি থেকে উঠে গালি দিয়ে বলে, কি রে, কোন শালা খানকিরপো আমাদের গাড়ির কাচের উপর আঘাত করলি? আগন্তুকটির হাতে কুড়াল, মুখে সিগারেট, কপালে রুমাল বাঁধা, পায়ে ক্যাচ, বুক পর্যন্ত খোলা, চোখের ওখানে একটা কাটা ছিন্ন, ভীষণ ভয়ানক লাগছে। আগন্তুকটি কুড়ালটা রাস্তার উপরে টানতে টানতে নিয়ে আসে শামীম রিমনের সামনে। রিমন আর শামীম আগন্তুকটিকে দেখে ভয় তাদের গলা শুকিয়ে গেছে। ভেতর থেকে কোনো কথা বের হয় না। ভিজে শরীর একাকার, শরীরের ভেজা কাপড়গুলো লেপ্টে আছে শরীরের সাথে। জিসান তার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতে আরও যেন ভীষণ রকমের চমকে ওঠে শামীম আর রিমন বলে ওঠে, আরে রিমন, এটা কিলার। নিজের জীবন বাঁচাতে চাইলে হয় এখান থেকে পালিয়ে যা, আর নয় মর। কিলার, তুমি এই শহরে কি করে সম্ভব? কথাগুলো বলে যখনই পালাতে যাবে রিমন আর শামীম, তখনই তাদের শরীর থেকে পা আর হাতগুলো আলাদা হয়ে যায়। তাজা লাল রক্ত টপ টপ করে কুড়ালের কণ দিয়ে বয়ে পড়ছে রোডের মধ্যে। সেখানেই পড়ে যায় রিমন আর শামীম। ব্যথায় কাতরাতে থাকে, ভয়ে গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না, কেননা তারা জানে এই কিলার কতটা ভয়ানক, হিংস্র, যাকে খ্যাপানো মানে মৃত লাশকে জিন্দা করা। হা হা হা, আমি কিলার বয়। তোরা আমাকে ভার্সিটির সামনে অপমান করেছিস, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছিস, যেটা এই দুনিয়ার জমিনে কেউ আমার সাথে করতে পারেনি। এর শাস্তি তোদের মৃত্যু। ভাই, আমরা আপনাকে চিনতে পারি নাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দিন। কিলার, আমাদের ছেড়ে দাও ভাই, তোমার দুটি পায়ে ধরি। হা হা হা, এই কিলারকে যারা দেখে তারা অন্ধ হয়ে যায়, আর কিলারের সাথে যারা পাঙ্গা নিতে আসে তারা হয়ে যায় গোরস্থানের কবরবাসী। কথাটা বলতে দেরি, কিন্তু তাদের শরীর থেকে আবার একটি পা আর হাত কেটে নিতে দেরি করে না কিলার। গড় গড় করে রক্ত বের হতে থাকে, ব্যথায় কুকড়ে যায় তারা দুজনে। পকেট থেকে একটা ফোন বের করে কল করে ফোন এক অজানা নম্বরে। মুহূর্তের মধ্যেই সেখানে কালো গাড়িতে প্রায় 20-25 জন নেমে আসে। কিছুক্ষণের মধ্যেই সাথে সাথে একটি ছেলে একটা বক্স এগিয়ে দেয়। বক্সটা খুলে সেখান থেকে একটি করাত বের করে কিলার। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই করাত দিয়ে
চালিয়ে দেয় তাদের পিঠের উপরে। প্রায় 3 পিস করে তাদের শরীরটাকে এখনো জীবন আছে। তারপর গাড়ির ভিতর থেকে একটা প্রায় 3 কেজি ওজনের হাতুড়ে বের করে সেটা দিয়ে লোহা রড সোজা করা হয়। নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য সে হাতুড়ি দিয়ে একের পর এক মাথায় আঘাত করতে থাকে। হাতুড়ির আঘাতে মাথার মগজগুলো রাস্তার মধ্যে ছিটিয়ে ছড়িয়ে পড়ে থাকে। পুরো থেতলে দেয় রাস্তার সাথে মাথাগুলো। একদম রাস্তার সাথে লেগে আছে শামীম আর রিমনের মাথাগুলো। তারপর গলার উপর দিয়ে একটা ছুরি চালিয়ে মাথাগুলোকে সেখানে রেখে শরীরগুলোকে কয়েক টুকরো করে কালো পলিথিনে ভরে ফেলে দিতে বলে আবাসিক এলাকাগুলোর সামনে। তার দলের কেউ কোনো কিছু বলার আগেই অন্ধকারে মিশে যায় কিলার। পরদিন সকালে ভীষণ রকমের হইচই পড়ে যায় শহরে। সাংবাদিক খবর বলছে, সময় নিজের গতিতে যায় আর মানুষ তার কর্মকাণ্ডে নিজেকে জড়ায়। এমনই একটি খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। কে চিনে না এই কিলার গ্যাংয়ের গ্যাংস্টার কিলার বয়কে, যার নাম শুনলে মানুষের হার্টবিট দ্রুত চলতে শুরু করে, রক্তের চলাচল বন্ধ হয়ে যায়, মানুষ যেন শ্বাস নিলে তা বের করার সময়টুকু পায় না। কিলার এমন একজন যার নাম শুনে অন্তর কেঁপে ওঠে, ভয়ানক। কিলার আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল, সারা দেশের পুলিশ ও অন্যান্য দেশ বিদেশি পুলিশগুলো খুঁজে পায়নি এই কিলারকে। খুঁজে বের করেও কোনো কিছু করতে পারতো না কিলারকে, কেননা কিলারের নাম শুনলেই বড় বড় এমপি, ম্যাজিস্ট্রেট, মন্ত্রীগুলো তার হাতের মুঠোয় চলে আসতো। এই কিলার অনেক দিন হলো আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল, তার দলের ছেলেপেলেগুলো তাকে খুঁজে পাচ্ছিল না। খবর পেয়েছিলাম আমরা, এটা নিয়ে আমরা একটা নিউজ চ্যানেলে করেছিলাম, কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে সেই কিলার গ্যাংয়ের উৎপাত। তবে কি আবার পরিবর্তন হতে চলেছে এই শহরের গল্পটা? কেননা এই কিলার গ্যাং চলে এসেছে। আবার মনে হয় এই শহরের এ পর্যন্ত 3টি মার্ডার হয়েছে, কেননা সেই 3টি মার্ডারের উপরে কিলার গ্যাংয়ের সিল দেয়া আছে, যেটা শুধু একমাত্র কিলার গ্যাংয়ের লিডার কিলার দিতে পারে। এবং কিলার গ্যাং যেভাবে মারে, তাতে যে কবরের লাশটাকে রাখা হবে, সেই কবরের মাটিটা পর্যন্ত আর্তনাদের চিৎকার করতে থাকে। তবে কি এই শহরে নতুন করে শ্মশানঘাট তৈরি হতে চলেছে? সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। পুরো শহরে হইচই পড়ে গেছে যে কিলার আবার ফিরে এসেছে তাদের মাঝে। এই কিলারকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি, শুধু তার নাম শুনেছে। সবাই জানে এই কিলার হচ্ছে কালো ধোঁয়ার মতো, হঠাৎ হঠাৎ করে আসে আর নিমিষে বাতাসের মতো মিশে যায়। যেমন বাতাসকে শুধু অনুভব করা যায় কিন্তু দেখা যায় না, ঠিক তেমন এই কিলার গ্যাংয়ের কিলার ভয় হচ্ছে, ঠিক তেমন তাকে দেখা যায় না কিন্তু তার ভয়ঙ্কর উপস্থিতি টের পাওয়া যায়। প্রতিদিনের মতো কলেজের গেট দিয়ে প্রবেশ করছে সেই হাবাগোবা খ্যাত স্টাইলিশ ছেলেটি। কয়েকদিনে তাকেই ভার্সিটির নাম দেওয়া হয়েছে হ্যাবলা স্টাইলিশ খ্যাত। জিসান পায়ে হেঁটে ভার্সিটির ভিতরে প্রবেশ করছে, এমন সময় পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, কিরে, তোকে যে আমি ডাকলাম শুনলি না কেন? বড় আপদের সাথে বেয়াদবি, দাঁড়া তোকে দেখাচ্ছি। কথাটা শেষ করার আগে আরো বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় এতগুলা ছাত্রছাত্রীর সামনে। আজকেও ঠোঁট কেটে রক্ত বেরোতে থাকে। নিজের রাগ থেকে কন্ট্রোল করে বলে ওঠে জিসান, সরি আপু, ভুল হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি। শোন হ্যাবলা স্টাইলিশ খ্যাত, আমারও পা দুটো পরিষ্কার করে দে, নয়তো এই জুতো দিয়ে তোকে মারবো। আমার সাথে বেয়াদবি করার কারণে এতগুলো মেয়ের সামনে অপমান হবার থেকে তোর এই কাজটা করাই ভালো হবে। কিন্তু কোনো কিন্তু নয়, জুতার বাড়ি খাবি নাকি পরিষ্কার করবি জুতাটা, তুই ভেবে নে। এতগুলা ছেলে মেয়ের সামনে বর্ষার পাশে পরিষ্কার করে দেয়, তারপর উঠে দাঁড়ায়। জিসান লজ্জায় মাথা নিচু করে ফেলছে, সবাই সেদিকে তাকিয়ে আছে। এখনই চোখ দিয়ে আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করবে জিসানের। জিসান আগে অপমান সহ্য করেনি, অপমান বলতে কি জিনিস সেটা জানতো না, কিন্তু অন্ধকার জগৎ থেকে নিজেকে আলোর পথে নিয়ে আসার জন্য এতটুকু কষ্ট তাকে করতেই হবে। বর্ষা আবার বলে ওঠে, শোন, আমাদের জন্য মামার দোকান থেকে গোল্ড লিফ সিগারেট নিয়ে আয়।
কথাটা শুনে বেশ অবাকই হয় জিসান। তারপর কোনো কথা না বলে সেখান থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে এসে বর্ষার হাতে দেয়। বর্ষা এক একটা করে সবাইকে দেয়। প্যাকেটটার মধ্যে থাকছে আরো একটা, জিসানের হাতে দেয়। জিসান নেবে না, আরেকটা মারে থাপ্পড়। এবার সিগারেটটা হাতে নেয়। তারপর বর্ষা তাতে আগুন জ্বালিয়ে দেয়। অতঃপর সবাই সিগারেট খেতে থাকে। একটা টান দিয়ে উঠে জিসানের এমন অবস্থা দেখে সবাই হাসতে থাকে। জিসান লক্ষ্য করে দেখতে পায় সিগারেটের ভেতরে গাঁজা এবং বিভিন্ন নেশা ইয়াবা এটা খাচ্ছে তার সকল বান্ধবী। বর্ষা, রাত্রি, রত্না, শিলা সকল ছেলে মেয়ে মিলে শুধু ভার্সিটির সিগারেটই খাচ্ছে, কিন্তু নেশা সেটা কেউই বুঝতে পারে না। এটা দেখে জিসান আবার বলে ওঠে। আরে এটা সিগারেট নয়, এটা দেখি তো গাঞ্জা। বর্ষা এমন কথা শুনে চমকে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখে কেউই লক্ষ্য করেনি সেদিকে। তাই বর্ষা এবার জিসানের কোনো কিছু বলে ওঠার আগেই তার দুপায়ের মাঝখানে মারে, সেখানেই লুটে পড়ে জিসান। বর্ষা বলে ওঠে, তুই একটু বেশি কথা বলছিস। যদি আর কোনো কথা বলছিস তো তোর জিভটা ছিঁড়ে এখানে ফেলে দিব। শালা জানোয়ার কোথাকার, তোকে সিগারেট খেতে বলেছি, তুই সিগারেট খাবি। সিগারেটের ভেতরে কি আছে না আছে সেটা তোকে দেখতে বলিনি। আর এখান থেকে পালিয়ে যা আমার চোখের সামনে থেকে। যদি আর পড়েছিস তো তোকে উলঙ্গ করে পুরো ভার্সিটিতে ঘুরাবো। জিসান কোনো কথা ছাড়াই সেখান থেকে বেরিয়ে পড়ে। জিসানের ভাবতে থাকে কি হচ্ছে ইউনিভার্সিটিতে। যেখানে সে মানুষ হতে এসেছিল সেখানে পাচ্ছে অপমান, লাঞ্ছনা আর বঞ্চনা। এই ভার্সিটিতে এসে যত অপমান না সে সহ্য করেছে, অন্ধকার জগৎ থেকে সবটা তাকে স্যালুট করেছে। এমন সময় বর্ষার ফোনে একটা ফোন আসে। রিসিভ করতেই বলে ওঠে, শুনো, কিলার এই শহরে চলে এসেছে, সাবধান থাকবে আর ভার্সিটিতে ভালো করে সাপ্লাই দেবে। ভার্সিটিতে একটা নতুন ড্রামা করতে হবে। আমার মতে ভার্সিটিতে এই কিলার চলে এসেছে। কথাগুলো বলেই ফোন কেটে দেয়। পরের দিন সকালে ভার্সিটিতে প্রায় অনেক শতাধিক মোটরসাইকেল এবং বেশ কয়েকটা বড় বড় হাউস গাড়ির সামনে তাকে দেখতে পায় জিসান। পুরো ভার্সিটির ছেলে মেয়ে সব অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে কলেজের মাঠে। ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলে পেলে ভিড় জমিয়েছে। বর্ষা একটা ছেলেকে বেধড়ক ভাবে পেটাচ্ছে। প্রায় ছেলেটির শরীর থেকে একটা হাত কেটে ফেলেছে বর্ষা। চেয়ারের ওপর পায়ের ওপর পা দিয়ে বসে অন্য একটি ছেলের হাতে লাল রক্তাক্ত একটা ছুরি। বর্ষা বলে ওঠে, ওর সাহস হয় কি করে আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার? এই ভার্সিটির সবাই আমাকে বাঘিনীর মতো ভয় করে, আর সেখানে ও কুপ্রস্তাব দিয়েছে। ওর জিভটা কেটে এখানে ঝুলিয়ে রাখুক কুত্তার মতো। কথাটা শুনে ছেলেটি যখনই তার যেভাবে কাটতে যাবে তখনই পেছন থেকে জিসান বলে ওঠে। কেউ ওর গায়ে হাত দেবে না। হঠাৎ করে এইসব কথা শুনতে পেয়ে সবাই চমকে ওঠে। কার কথা, কার এত বড় সাহস বর্ষার উপর কথা বলে? পেছনে সবাই তাকিয়ে দেখতে পায় কলেজের সেলিব্রিটি, সে হাবলা স্টাইল খ্যাত। বর্ষা তাকে দেখেই বলে ওঠে, কিরে হ্যাবলা স্টাইলিশ খ্যাত, তুই আবার কখন এলি এইদিকে? দেখ আমার সাথে বেয়াদবি করার পরিমাণটা কতটা ভয়ানক। ছেলেটি কি করেছে? তোমরা ছেলেটার হাত কেটে নিয়েছো কেন? তার হাত আর জিহ্বা কেন তোমরা কেটে ফেলতে চাচ্ছ? ও জানে না ও কাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। এই বর্ষাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পরিণাম কতটা ভয়ানক সেইটা ভার্সিটির সকলকে দেখাবো আজকে। তাই নাকি? ও তো তোমাকে শুধু প্রেমের প্রস্তাব দিয়েছে। যদি তোমাকে কেউ কিস করে তাহলে তুমি কি করবে? এই ভার্সিটিতে এমন কোনো ছেলে নেই যে আমাকে কিস করবে। যদিও করে তাহলে তার শরীর থেকে চোখ দুটো উপড়ে ফেলবো আর ঠোঁট দুটো কেটে ওই কলেজের গেটের সামনে ঝুলিয়ে রাখবো। তাই নাকি? তাহলে তো করতেই হবে এবার। এই বলে এতগুলা ছাত্রছাত্রীর মাঝে হঠাৎ করে বর্ষা টি শার্টের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। বর্ষার কোমল নরম তুলতুলে উজ্জ্বল ফর্সা কোমর তাকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে নিজের নঙির ঠোঁট জোড়া গোলাপি পাপড়ির মতো উজ্জ্বল ফর্সা মধুময় বর্ষা সেই ঠোঁটের মাঝে প্রায় পাক্কা 5 মিনিট ধরে সেই ঠোঁট আগলের মতো করে জিসানও ইচ্ছে করেই বর্ষার ঠোঁটের মধ্যে একটা কামড় বসিয়ে দেয়। ঠোঁট কেটে হালকা করে রক্ত বের হতে থাকে। বর্ষা ধাক্কা দিয়ে গালি দিয়ে বলে ওঠে, শালা খানকিরপো বাইনচোদ, তোর সাহস কি করে হয় আমাকে কিস করার? তুই আমাকে কিস করে আজকে নিজের মৃত্যু ডেকে আনলি। তোর এমন এমন জায়গায় আঘাত করবো আর এমন এমন জায়গায় তোর অঙ্গ কাটবো যা না হতে পারবে বাবা, আর না হতে পারবে কোনো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা। কথাটা শুনে জিসান হাসতে থাকে। বর্ষা জিসানের হাসি দেখেই বলে ওঠে, এই তোর ওকে পরে মারিস, আগে এই জানোয়ারটাকে এখানে মেরে পুঁতে দে। ছেলেগুলো বর্ষার কথা মতো জিসানকে মারতে এলে জিসান দেখে ভয়ে তাদের হাত থেকে ছুরিটা
পড়ে যায়, শুকিয়ে যায় গলাগুলো, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, হাতগুলো অবশ হয়ে আসছে, চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যেই শরীরটাকে ঘেমে একাকার হয়ে ভয়ে জড়তা যেন প্রকাশ্যে সবাই বুঝতে পারে। সেখানে আর এক মুহূর্তে দেরি না করে ভয়ে সেখান থেকে পালাতে গেলে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে। সবাই সেখানে হামাগুড়ি দিয়ে মাটিতে গড়াগড়ি খেতে থাকে, নিজেদের জান নিয়ে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে সবাই চমকে ওঠে। কেউ কি হলো কেউ কিছু বুঝতে পারলো না। বর্ষা তো হা করে সেদিকে তাকিয়ে আছে। এটা দেখে বর্ষা চিৎকার দিয়ে বলে ওঠে, এই তোরা কোথায় যাচ্ছিস রে? এই শালাটাকে মেরে যা। আমি নেতার মেয়ে, আমার সাথে বেয়াদবি করেছে, একে তো আমি ছাড়বো না। ছেলেগুলো যেতে যেতে চিৎকার করতে করতে বলে ওঠে, আরে আমাদের জীবনে জানের মায়া আছে। হয়তো আপনি নেতার মেয়ে, আপনার জীবনে মায়া নেই, কিন্তু আমাদের আছে। আপনি হয়তো জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। জীবন বাঁচাতে চাইলে সেখান থেকে কেটে পড়ুন, নয়তো কবর থেকে তুলে হলেও আপনাকে মারবে। কথাগুলো বলছে আর পালিয়ে যাচ্ছে। সবাই জিসানের দিকে হা করে তাকিয়ে আছে। জিসান কারোর দিকে না তাকিয়ে ছেলেটিকে সেখান থেকে উঠে হসপিটালে পাঠিয়ে দেয়। ছেলেটির সাথে জয় আর জিসান নিয়ে যায়। হসপিটালে বসে আছে তারা, ভেতরে অপারেশন চলছে। এদিকে বর্ষা তার অপমান ভুলতে পারছে না। কলেজের সামনে সেই হাবলা খ্যাত স্টাইলিশ নামের ছেলেটি তাকে অপমান করলো। যেখানে কলেজের সামনে কেউ তার সাথে কথা বলতে সাহস পায় না, সেখানে কিনা তাকে অপমান করেছে। এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। বর্ষা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গিয়ে বলে ওঠে, বাবা আমাকে অপমান করেছে ভার্সিটিতে, আমি আর ভার্সিটিতে যাব না। ওই ভার্সিটিতে আমাকে আর কেউ ভয় করবে না, কেউ আমাকে সম্মান দিবে না। কি বলছিস মা? কে তোকে অপমান করেছে? কারা তোমার সাহস যে নেতা মেয়েকে অপমান করে? তুই আমার কথা বলিসনি? বলেছিলাম বাবা, কিন্তু তারা তোমার কথাকে অমান্য করেছে। তোমাকে তারা ভয় করে না। কি রে, কি বলছিস? আমার কথা বলার পরও তোকে ওরা বাচ্চিটিতে অপমান করেছে? প্রিন্সিপাল তোকে কোনো সাপোর্ট করেনি? না। ওকে মা, তুই চিন্তা করিস না। এমন জায়গায় ট্রান্সফার করবো যেখানে তার সই করা তো দূরে থাক, মশা মারতে দিন পড়ে যাবে। আর তোকে যে অপমান করেছে তাকে কালকে বাচ্চিটিতে আমি দেখে নেব। ওকে ওখানেই ও লাশ ফেলে দেব। তোর সাথে যে গুন্ডাগুলো পাঠিয়েছিলাম তারা কি করলো? ওরা তো এক একটা অকর্মার ঢেকি। ওরা ছেলেটিকে দেখার সাথে সাথে সেখান থেকে ভয় পালিয়ে যায়। ওকে, তুই কালকে বাচ্চিটিতে আসিস, আমি গিয়ে দেখবো। এদিকে ফোন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কলে তারা 3 বান্ধবী মিলে বর্ষাকে সেখানে বলে ওঠে তারা, ভার্সিটিতে যাব না কেন? ভার্সিটিটা কি কারো বাপের? না, আসলে তোকে ভার্সিটিতে এত অপমান করলো, এখন তো তোকে ভার্সিটিতে আর কেউ ভয় পাবে না। এই জন্য তোকে বারবার বলেছিলাম বেশি বাড়াবাড়ি করিস না। বর্ষা, তুই সেদিন ছেলেটাকে অপমান করলি, ভয় দেখালি যাতে তোর সাথে বেয়াদবি আর কেউ না করে। কিন্তু দেখ, আজকে সেই ছেলেটা তোর মুখে কথা বলছে। তোরা চুপ করবে নাকি তোদের কেউ মেরে ফেলবো? কালকে সকালে ভার্সিটিতে চলে আসিস, কালকে ওই হাবলাকে বোঝাবো আমি কি জিনিস। কোনো কথা ছাড়াই ফোন কেটে দেয়। রাত 2টা বাজে, চারিদিকে অন্ধকার, পরিবেশটা শুনশান। বইয়ের পাতায় দু চোখ দিয়ে কেউ মন দিয়ে পড়ছে। হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে কান্না ভেঙে পড়া কণ্ঠেই বলে ওঠে, ভাই কোথায় আছো তুমি? আমাদের এদিকে সর্বনাশ হয়ে গেছে। ছেলেটির কান্না ভাঙা আওয়াজ শুনতে পেয়েই বুঝতে পারে গেছে খিলার নামে সেই ভয়ানক খুনি। বুঝে গেছে সে এটা কে, তাই হালকা মৃদু কণ্ঠে বলে ওঠে, কিরে পাগলের মতো এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? আর আমার এই ফোন নম্বরটা তুই কোথায় পেলি? ভাই আমি ফোন নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি। তুমি গ্যাং থেকে যাওয়ার পরে আমাদের গ্যাংটা ধ্বংসের পথে। কেউ বা কারা মোল্লাকে মেরে ফেলেছে নৃশংসভাবে, তবে এটা কে করেছে বুঝতে পারছি না। কথাটা শুনে বুকের মধ্যে কেমন যেন ব্যথা অনুভব করে। খিলার নামের সেই ছেলেটি নিজের অজানাতে চোখ থেকে 2 ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে। নিজের কাছের মানুষগুলো যখন হারিয়ে ফেলে তখন তো কান্না আসবেই। খিলার বলে ওঠে, কিরে কে এসব করেছে? কে তাকে মেরেছে? আর কোথায় তোরা আছিস আমাকে বল, আমি রওনা দিচ্ছি। ভাই আমরা ঝিনাইডাঙ্গা কুড়িগ্রাম এলাকার পশ্চিমে আছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখানে চলে আসেন। ওকে ঠিক আছে। ফোন কেটে দিয়ে ঘরে হালকা রেডি হয়ে বস্তি শেষ মাথায় নির্জন এলাকা থেকে দরজা খুলে বের হয় সেই ভয়ানক হিংস্র হায়নাটি। রাস্তার মাঝে আসতেই নিজের পকেট থেকে ফোনটা বের করে শুধুমাত্র একটা মেসেজ দিয়ে সাথে সাথে বেশ কয়েকটা গাড়ি এসে 3-4টা হেলিকপ্টার ল্যান্ড করে। এই বিশাল বহুল বড় মাঠে হিরোদের স্টাইলে হেলিকপ্টারের ভেতর প্রবেশ করে। সাথে সাথে মাত্র কয়েকটা মিনিটের মধ্যেই সেই এলাকায় চলে আসে তারা। তারপর
4টা হেলিকপ্টার ল্যান্ড করে সেখানে, সাথে কয়েকশো গাড়ি। গাড়ির ভেতর থেকে নেমে আসে কিলার। তারপর কিলারকে সবাই মিলে সেফটি দিয়ে নিয়ে যায় মোল্লার লাশের কাছে। সেখানে মোল্লারকে শেষবারের মতো বিদায় দিয়ে দাফন কাপন করে কে খুন করেছে বিস্তারিত খুনের তদন্ত করতে বলে বেরিয়ে পড়ে কিলার। কিলারের সাথে যেন আর কোনো যোগাযোগ না করে তার দলের কেউ, সবাইকে সতর্ক করে দেয়। গ্যাংটা যেন পরিচালনা তারা করে সেটাও বলে দেয়। বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। পৌঁছে যায় আবারও কয়েক মিনিটের মধ্যে। পৌঁছে গিয়ে নিজের বাসাতে ফ্রেশ হয়ে সবে মাত্র বিছানায় গিয়ে পিঠ লাগিয়েছে, তখনই শোনা যায় ফজরের আজান। তাই আর বিছানায় না গিয়ে পড়া টেবিলে মন দেয়। অন্যদিকে সারা রাত ঘুমাতে পারেনি বর্ষা। কি করে মারবে জিসানকে সে নিয়েই পরিকল্পনা করতে থাকে। দেখতে দেখতে ভার্সিটির সময় হয়ে যায়। যে যার মতো ভার্সিটিতে প্রবেশ করছে। জিসান আর জয় হাসপাতালে গিয়ে দেখে এসেছে ছেলেটিকে। ছেলেটি এখন মোটামুটি সুস্থ আছে। তারপর তারা ভার্সিটির ভেতর প্রবেশ করে। ভার্সিটিতে প্রায় 10 থেকে 15টার বেশি গাড়ি, অনেক ছেলেপুলে একসাথে জড়ো হয়ে আছে। সামনে এগিয়ে যাচ্ছে জিসান। জিসানকে দেখে এমন সময় বলে ওঠে বর্ষা, বাবা, এই শালা জানোয়ারটা আমাকে এতগুলো ছেলে মেয়ের সামনে অপমান করেছে, একে ছাড়বো না। মেয়ের মুখের এরকম কথা শুনে কোনো রকম কথা ছাড়াই একটা হকি স্টিক নিয়ে আসে। প্রায় কয়েকটা বাড়ি মারে জিসানের গায়ে। জিসানের কোনো কথা বলে না। এবার তার বাবা বলে ওঠে, সালা খানকির ফুল, নেকাম হারার বাচ্চা, সালা হারামজাদা, তোর সাহস কি করে হয় আমার মেয়েকে অপমান করার? আরে বাল বেটা, তুই জানিস না আমার পাওয়ার সম্বন্ধে? জিসান কোনো কথা না বলে জিসান একটা হাসি দেয়। বর্ষা আবার বলে ওঠে, বাবা, কথা কম কাজ বেশি, ওকে এখানে মেরে ফেলে দিয়ে চলে যায়। ওর সাহস হয় কি করে তোমার মেয়ের সাথে অসভ্যতামি করে? আরে মা, তোর বাবা যখন মাঠে নেমেছে তখন মাঠটাকে পুরো খালি করে দেবে। এই তোরা ওর হাত পা ভেঙে গাড়িতে তুলে হসপিটালে ভর্তি করে দে। কথাটা বলতে দেরি তার দলের ছেলেপুলেগুলো একের পর এক মারতে থাকে জিসানকে। মারতে মারতে জিসানের হাত পা, চোখ, মুখ, কান দিয়ে রক্ত বের করে দিয়েছে। তবু জিসান কোনো কথা না বলে না কারো গায়ে হাত দেয়। হাজার ব্যথা যন্ত্রণা সহ্য করে নেয়। কেননা সে জানে সে যদি একবার খেপে যায় তো ভূমিকম্প লাগিয়ে দিবে। তখনই বর্ষা বলে ওঠে, বাবা, ওর 2 হাত কেটে দাও আর ওর ঠোঁটটাকে সেলাই করে দাও। বর্ষার কথা মতো যখনই তার হাত কাটতে যাবে তখনই সেখানে একটা হেলিকপ্টার এসে ল্যান্ড করে। হঠাৎ করে হেলিকপ্টার দেখে সবাই সেদিকে তাকায়। অন্যদিকে কলেজের গেট ভেঙে প্রায় 10টা ট্রাক ভেতরে প্রবেশ করে। 3টা কালো হাউস গাড়ি প্রবেশ করে। হঠাৎ এমন করে ধূমকেতুর মতো ঘটে যাওয়া ঘটনা দেখে ভয়ে আঁতকে ওঠে সকলে। এতগুলা লোক জন আর গাড়ি দেখে মুচকি হাসি দেয় জিসান। কয়েক সেকেন্ডের ভেতরেই শুনতে পাওয়া যায় বিদ্যুতের গতির মতো গুলি এসে লাগতে থাকে বর্ষার বাপের সেই লোকগুলার শরীরে। যার শরীরে লাগছে সেই মাটিতে লুটিয়ে পড়ছে। কয়েক মিনিটের মধ্যে লাশের শ্মশান ঘাট লাগিয়ে দেয় পুরো ভার্সিটি। হঠাৎ করে এমন হওয়াতে চমকে যায় বর্ষা ও তার বাবা এবং সকল ছাত্রছাত্রীরা। শিক্ষকরা দোতলায় দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছে মাঠের দিকে। প্রায় 20 থেকে 25 জন এর মতো কালো পোশাকধারী লোক, অল বোর্ডিং কালো কাপড় দিয়ে মোড়ানো, হাতে একটা বন্দুক, বিশাল রকমের স্পাইপার। চারিদিক দিয়ে ঘিরে ফেলা পুরো মাঠটাকে। ট্রাকের উপর একটা স্টক আছে। প্রায় 3-4 ট্রাক ছেলেপুলে সামনে হাতে কোরাল, চাইনিজ, ছুরি, সামদা, কাচের গুঁড়া, কাচের বোতল ভর্তি করা। এইসব ছেলেপুলেকে দেখে ভয় চুপসে যায় বর্ষা ও তার বাবা। এমন সময় সেই কালো পোশাকধারী লোকগুলো ভেতর থেকে একজন বেরিয়ে আসে। তার হাতে রূপার তৈরি একটা চাইনিজ কোরাল, কুমোরের বন্দুক, পেছনে ছুরি, বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, যেন কোনো সেনাবাহিনীর সহকারী বাহিনী। দেখেই বেশ ভয়ানক লাগছে। ছেলেটি বলে ওঠে, ভাই আপনার এই অবস্থা কি করে ভাই? আপনার এই অবস্থা দেখে আমাদের সকলের কান্না পাচ্ছে। ওদের এত বড় সাহস হয় কি করে আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে? আপনি শুধু হুকুম দেন, এখনই তার শরীর থেকে মাথাটা নামিয়ে ফেলছি। এই কথা শুনে অবাক হয়ে যায় সকলে। কেননা কিলার গ্যাংয়ের ডান হাত ফয়সালকে এখানে দেখে জিসান কোনো কথা না বলে শুধু মুচকি একটা হাসি দেয়। ঠিক মতো দাঁড়াতে পারে না, তবুও কষ্ট করে দাঁড়ায়। তারপর তার ডান হাত ফয়সালের কাছ থেকে একটা স্পাইপার তৈরি কুড়ালটা নিয়ে মাঠের ওপর দিয়ে টানতে টানতে নিয়ে যায় বর্ষার বাবার সামনে। বর্ষার বাবার গলা ভয়ে শুকিয়ে গেছে। বর্ষা ঘামতে শুরু করেছে। সেখানে গিয়েই বলে ওঠে জিসান, তোদের বাপ মেয়ের খুব অহংকার না? জানিস আমি কে? তোদেরকে মেরে এখানে পুঁতে দেবো শালা কুত্তার বাচ্চাগুলো। এই বলে কিলার যখনই বর্ষার বাবার গলায় কোপ দিতে যাবে কুলার দিয়ে, তখনই আরেকটা হেলিকপ্টার ল্যান্ড করে সেখানে। হেলিকপ্টারের ভেতর থেকে দৌড়াতে দৌড়াতে রেলমন্ত্রী এসে হাত জোর করে বলে ওঠে, ভাই ওদেরকে ছেড়ে দাও ভাই, ওদের ভুল হয়ে গেছে। ওরা জানে না যে আপনার পরিচয় কি। না জানি বাচ্চা ছেলে পেলে ভুল করে ফেলেছে ভাই।
হঠাৎ করে এখানে রেলমন্ত্রীকে দেখে সকলে ভয়ে জড়সড় হয়ে যায়, কেননা এই রেলমন্ত্রী হচ্ছে এই কিলারের গ্যাংদের সদস্য। রেলমন্ত্রী সরব ফয়সাল নামের কিলার গ্যাংদের ডানহাত। ফয়সালকে সকলে ভয় করে, এক নামে চিনে। হঠাৎ করে এখানে রেলমন্ত্রীকে দেখে সকলে অবাক হয়ে যায়, কি হচ্ছে এখানে কেউ বুঝতে পারে না। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগে রেলমন্ত্রী নিজের পায়ের জুতা খুলে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে বর্ষার বাবার গালে, আর বলে ওঠে, আরে শালা জানোয়ার, নিমুখারামের বাচ্চা, তোর শালা কোথাকার? তুই ভাইয়ের গায়ে কোন সাহসে হাত দিয়েছিস? আরে তোরা কি জানিস তোদেরকে মেরে যদি কেউ দাফন করে দেয় মাটিতে, আর যদি তোদের সাথে ভাইয়ের কোনো হিসাব নিকাশ থেকে থাকে, তাহলে সে মাটি খুঁড়ে তোদেরকে বের করে হলেও ভাই তার প্রতিশোধ নিবে। আর তোরা কিনা সেই ভাইয়ের সঙ্গে বিয়াদবি করেছিস? তোরা জানিস না ভাই পার্থক্য বোঝে না, আকাশ জমিন তার কাছে এক মনে হয়। তুই বাইরের শরীর থেকে রক্ত ঝরিয়েছিস, যেখানে কিনা ভাই সকলের রক্ত নিয়ে খেলে। রেলমন্ত্রীর মুখে এরকম কথা শুনে পুরো কলেজ মাঠ নিস্তব্ধ, সুনসান নীরবতায় ছেয়ে যায়। বর্ষা আর বর্ষার বাবা কোনো কিছু বুঝতে পারছে না। বর্ষার বাবা বলে ওঠে, আরে মন্ত্রী, তুই এসব কি বলছিস রে? তুই জানিস না আমার পাওয়ার কতটুকু? আমি এখান থেকে চাইলে সরকারের গরিব পর্যন্ত লড়িয়ে দিতে পারি, আর সেখান থেকে আমাকে হুমকি দিচ্ছিস? কথা কম কাজ বেশি, নয়তো তোকেও পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি আমি। বর্ষার বাবার মুখে এরকম কথা শুনে রেলমন্ত্রী হাসতে থাকে। হাসতে হাসতে এবার শার্টের কলার ধরে বেশ কয়েকটা থাপ্পড় মেরে বলে ওঠে, আরে শালা, তুই কি জানিস তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস? যার নাম শুনলে শিশুরা মায়ের দুধ খাওয়ানো ছেড়ে দেয়, পশু পাখিরা ঘাস ছেড়ে দেয়, মানুষজন ভয় ও আতঙ্কে থাকে, তুই কেন তার সাথে পাঙ্গা নিয়েছিস? আরে সে তো একটা চিতার রে, চিতা। শোন, সে চিতা হোক আর যাই হোক, সেটা দেখার প্রয়োজন হচ্ছে সে আমার মেয়েকে মেরেছে, মরতে তাকে এখানেই হবে। ওকে ঠিক আছে, যেহেতু তুই আমার কথা শুনলি না, নিজের মৃত্যুটা নিজে ডেকে আনলি, তাহলে মৃত্যুর ভয়ঙ্কর ও শাস্তিটা কি হতে পারে তা তুই দেখে নে নিজের চোখে। ভাই আপনি রাগ করবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আপনার শরীর থেকে রক্ত ঝরবে। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। এই বলে রেলমন্ত্রী হেলিকপ্টার নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বর্ষার বাবা তার আরো কিছু ছেলেপুলেকে মারতে বলে জিসানকে। সকলে এগিয়ে আসে অনেক রকম অস্ত্র নিয়ে। এমন কিছু ভিডিও করছে বিভিন্ন ছেলেপুলে, সাথে বিভিন্ন পেজ, রিপোর্টার, মিডিয়া, সাংবাদিক। এখানে সরকার কিছুই করতে পারছে না, কেননা বর্ষার বাবা একজন বিশাল মাপের নেতা। সবাই এগিয়ে আসে জিসানকে মারতে। জিসানের সামনে এগিয়ে যায়, এক হাতে সুপার তৈরির একটা চাইনিজ কুড়াল, অপর হাতে একটা ধারালো রামদা। গাছের মতো সকলকে মারতে থাকে, কারো পায়ে তো কারো কপালে, কারোর মাথায় তো কারোর চোখ, কারোর হাত তো কারোর পেট। ছুরি দিয়ে শরীরটাকে এক করে এক একটা অংশ আলাদা করে কলেজের মাঠে পড়েছে। যে দৃশ্য দেখে তাক লাগিয়ে দিয়েছে কলেজের কলা গাছের মতো হত্যা করতে থাকা সকলকে। ভয়ে জড়সড় হয়ে গেছে পুরো কলেজ মাঠ, রক্তে রক্তাক্ত হয়ে গেছে অনেক ছাত্রছাত্রী, শিক্ষক সহ সকলের গায়ে শুধু রক্তের ছেটা। ফোটা রক্তের পুরো লাল হয়ে গিয়েছে জিসানের পুরো শরীর, মুখ, জামা কাপড় রক্তে লাল হয়ে গেছে। মাত্র কয়েক মিনিটে 50 থেকে 70 জনের বেশি ছেলেপুলেকে আহত করে ফেলে রেখেছে মাঠের মধ্যে। তাদের প্রত্যেকের শরীর থেকে একটা করে অংশ মাটিতে এখনো লাফালাফি করছে। এই দৃশ্যটা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সবাই চিনে ফেলে এই হচ্ছে সেই কিলার গ্যাংয়ের গ্যাংস্টার। ছাত্রছাত্রীরা ভয়ে সেখান থেকে যে যার মতো পালাতে থাকে। কয়েক মিনিটে পুরো মাঠটা নিস্তব্ধ করে দেয়। এবার বলে ওঠে জিসান, কুত্তার বাচ্চা, তোরা আমাকে চিনিস না? তোদের সাহস হয় কি করে আমার শরীর থেকে রক্ত ঝরানোর? চাইলে তোদের শরীর থেকে মাথাগুলোকে নামিয়ে ফেলতে পারি আমি। ভয়ে কেউ কোনো কথা না বলে। কিলারের ডান হাত ফয়সাল বলে ওঠে, ভাই আপনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে হসপিটালে নিতে হবে। এই শালাদের আমরা দেখে নিচ্ছি। কোনো কথা ছাড়াই কুড়ালটা নিয়ে যখনই বর্ষার বাবার গলার উপরে চালাতে যাবে, তখনই পেছন থেকে গাড়ির শব্দ শুনতে পায়। পেছনে তাকিয়ে দেখতে পায় প্রায় 30 থেকে 40টা গাড়ি কলেজের মধ্যে প্রবেশ করছে। সব সাদা রঙের হাউস গাড়ি, দেখে বোঝা যাচ্ছে সরকারি। গাড়ির ভেতর থেকে নেমে আসে মাননীয় স্পিকার, আর তার পেছনে অসংখ্য প্রোটেকশন দেওয়ার জন্য আর্মি বাহিনী, সেনাবাহিনী এবং গয়না বিভাগের বিভিন্ন সুপার সিনিয়র অফিসাররা। প্রায় অনেক শতাধিক মানুষ পুরো ভার্সিটিতে ঘিরে ফেলেছে, যেন হাজার হাজার মানুষের গিজগিজ করছে। মাঠের মধ্যে জাতীয় সংসদ সদস্যের মাননীয় স্পিকার এই ভার্সিটির মাঠে উপস্থিত হয়েছে। দেখে সবাই ভিড় লাগিয়ে দিয়েছে। শুধু ওই ভার্সিটিতে তা নয়, ভার্সিটির আশেপাশে যেসব এলাকাতে মানুষ রয়েছে, সেসব মানুষরা দলে দলে অসংখ্য মানুষ জড়ো হয়েছে শুধুমাত্র কিলারকে দেখবে বলে। কে এই কিলার দেখার জন্য অসংখ্য ড্রোন আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিও করছে বিভিন্ন সাংবাদিক, লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে। যেখান থেকে পাচ্ছে দলে দলে ভেঙে
আস্তে আস্তে ভার্সিটিতে পা ফেলবে এমন কোনো জায়গা নেই। একটা পিঁপড়া যে মাটির উপর দিয়ে হেঁটে যাবে এইটুকু জায়গা পর্যন্ত ফাঁকা নেই। এত পরিমাণ মানুষ ভিড় করেছে এই জায়গায়। কিন্তু সত্যিকারের কি সেই কিলারকে দেখতে পাবে তারা? কিলারের কোনো দিক না তাকিয়ে নিজের চোখ দুটো বন্ধ করে যখনই কুড়াল চালিয়ে দিতে যাবে তখনই পেছন থেকে বলে ওঠে, কিলার দাঁড়াও, ওকে মেরো না। ও বাংলাদেশের একটা উচ্চ পদস্থ রাষ্ট্রের দায়িত্ব আছে, ওর বিচার আইন করবে। কথাটা শুনে সেখান থেকে কুড়ালটা নামিয়ে ফেলে। তার ডান হাতে ফয়সালকে ইশারা করে দিতে একটা সোফায় নিয়ে পেছন দিয়ে দেয়। সাথে সাথেই পায়ের উপর পা তুলে বসে পড়ে কিলার। তারপর একটা সিগারেট বের করে মুখে নেয়। হাতের ইশারায় দিয়ে বুঝিয়ে দেয় যে বর্ষার বাবা তার সিগারেটের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। স্পিকার বলে ওঠে, নেতা, তোমাকে কি করতে বলা হচ্ছে? তুমি শুনছো না কেন? নিজের জীবনের মায়া যদি তোমার থেকে থাকে ও নিজের মেয়ের যদি ইজ্জত বাঁচাতে চাও তাহলে কিলার যা বলছে সেটা করো। বর্ষার বাবা কলেজের শিক্ষক, ছাত্র ছাত্রীরা, প্রিন্সিপাল এবং বাইরে থেকে ভেঙে আসা হাজারো জনগণ এবং সাংবাদিকের দেখানো টিভি পর্দায় হাজারো জনতার শুধু একটাই কথাই ভাবছে, কি ছেলে নাম শুনেছে কিলার, কিন্তু এখনো মুখটা স্পষ্টভাবে দেখা যায় না। এটাই পাওয়ার আছে বলে স্বয়ং সংসদ ভবন থেকে মাননীয় স্পিকার পর্যন্ত চলে এসেছে ঘটনাস্থলে। বর্ষার বাবা কোনো কিছু বুঝতে পারে না, দৌড়ে গিয়ে কিলারকে দুপা জড়িয়ে ধরে চুমু খায়। নিজের জীবনে বাঁচানোর জন্য সিগারেটে আগুন চালিয়ে দেয়। এটাকে কিলার হাসতে থাকে, হাসতে হাসতেই বলে ওঠে, পাওয়ার, এটাই হলো পাওয়ার। যার পাওয়ার আছে সেই হলো আসল ক্ষমতাশালী। প্লিজ তুমি আমার বাবাকে মেরো না, আমার বাবাকে ছেড়ে দাও। আমরা ভুল করেছি, আমরা বুঝতে পারিনি, আমরা ভাবতে পারিনি, আমি কল্পনাও করতে পারিনি যে তুমি কিলার। তোমার পরিচয় আমরা জানতাম না। এই যে মিস বর্ষা, তোমার বাবা হলো 2 টাকার চামচা। তোমার বাবাকে যদি আমি স্যান্ডেল পরিষ্কার করতে বলি সেটা করতে হবে। সো পাওয়ার আমাকে দেখিও না। পাওয়ারের অপব্যবহার আমি একদম পছন্দ করি না। এখান থেকে ভিড় কমানো আমাদের জন্য মঙ্গলজনক হবে, কেননা এখানে শুধু ছাত্রছাত্রীরা না বরং ভেঙে আসা হাজারো মানুষ ভিড় লাগিয়েছে। এছাড়া সাংবাদিকগুলো হাজার হাজার ড্রোন আকাশে উড়িয়েছে। চারদিক দিয়ে সেনাবাহিনী, আর্মি ফোর্স, অনেক বাহিনী নিয়ে আসা হয়েছে। তোমার পরিচয় কিন্তু সকলে জেনে গেছে। আজকে তোমাকে ভুল প্রমাণিত করে দিলে হাজার মানুষের সামনে তোমাকে ধরাও যায়, আবার ছোঁয়াও যায়। প্রমাণ করে দিলে হাজার মানুষের এই সমাগম। এই কথা শুনে হাসতে হাসতে থাকে কিলারের হাসিতে লেগে আছে অসংখ্য মায়া। কিলার ইশারা দিতে তার সাথে আসা প্রায় 500 শতাধিক ছেলেপুলে ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। কিলার হাসি দিয়ে বলে ওঠে, আমি আগেই বলেছি, কিলার হচ্ছে কালো ধোঁয়া। কালো হয়ে বের হয়, সাদা হয়ে হাওয়া হয়ে যায়। শুধু তার উপস্থিতি অনুভব করা যায়, কিন্তু তাকে দেখা যায় না। মানুষ যেটা দেখেছে সেটা আমার ছায়া, প্রকৃত অর্থে আমি না। আধা ঘন্টার মধ্যে পুরো কলেজ মাঠ ফাঁকা চাই। কথাটা বলে হেলিকপ্টারে চড়ে বসে কিলারের সাথে সাথেই তার ডান হাত এবং তার কাছে হেলিকপ্টারে আবার উঠে। মাননীয় স্পিকার হেলিকপ্টার উড়াল দেয়। হেলিকপ্টারের বাতাস যেন মানুষ জনগণের সেখান থেকে সরিয়ে দিচ্ছে। বাতাসের এত গতি যে সেখানে মানুষজন দাঁড়িয়ে থাকতেও পারে না। আধ ঘন্টার মধ্যে পুরো কলেজ মাঠ ফাঁকা হয়ে যায়। ধীরে ধীরে মানুষ নিজেদের ভিড় কমাতে থাকে। বিভিন্ন জন বিভিন্নভাবে ফেসবুক পোস্ট দিচ্ছে, আজকে ভার্সিটির কিলারকে দেখেছে সকলে। কিলারের হেলিকপ্টারে বসে কালো ব্র্যান্ডের একটা সিগারেট টানছে। অন্যদিকে বর্ষা বলছে, বাবা তোমার আমার অপমানের প্রতিশোধ নিবই। সে যতই কিলার হোক, হিলার হলেও আমি তাকে মারবো। আমাদের অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। না রে মা, আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, এত বড় একটা দায়িত্বে আছি, সবাই আমাকে এক নামে চেনে। নেতা সেখানে আমার থেকেও পাওয়া খাটাচ্ছে ওই ছেলেটা। ছেলেটাকে দেখে যা বুঝলাম, ছেলেটা কাটতে মারতে কাউকে ভয় পায় না। ওর হিসাব হচ্ছে পাকবে আর ফুটবে, সেটা পরে দেখা যাবে। আগে কাটো আর মারো। কিন্তু বাবা, ওকে শাস্তি দিয়ে মারা যাবে না, ওকে বুদ্ধি দিয়ে মারতে হবে। দেখলে না আমাদের এতগুলো ছেলেপেলেকে কত নৃশংসভাবে আঘাত করলো। আমার মতে ঘুমন্ত সিংহের সাথে লড়াই করতে যাওয়া বোকামো। যেমন কোনো মানুষ পানিতে পড়ে গেলে তাকে ডাঙ্গা থেকে তোলা যায় না, ঠিক তেমনি ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলে নিজে বিপদে ডেকে আনা বোকামো। আমি ছাড়া আর কোনো কিছুই হবে না। তুমি যাই বলো না বাবা, হয় তাকে আমি মারবো আর না হলে তার হাতে মরবো। ওই ভার্সিটিতে আমাকে সবাই ভয় পায়। এছাড়া আমাদের ব্যবসা আছে ওই ভার্সিটিতে, আমাদের ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে।
ওকে আমি বুদ্ধি দিয়ে মারবো। কাল থেকে হবে আমার নতুন খেলা। দেখতে দেখতে রাত 3টা বেজে গেছে। আজ ভীষণ ক্লান্ত, মন খারাপ, বৃষ্টি পড়ছে চারিদিকে। ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজে ক্লার। এমন সময় পকেট থেকে ফোনটা ভেজে ওঠে। পকেটে হাত ঢুকিয়ে ফোনটা বের করে। ফোনটা প্রায় 3 লক্ষ টাকারও বেশি দাম। ফোনটা বুলেট প্রুফ এবং পানিতে ভিজলেও কিছু হবে না, ওয়াটার প্রুফ। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, ভাই আপনি কোথায় আছেন? বাংলোর ভেতরে আসতে পারবেন আজকে? কেন, কি হয়েছে বাংলোর ভেতরে? না ভাই, তেমন কোনো কিছু হয়নি। আসলে আপনি সেদিন যে ছেলেটাকে মারলেন তার বসকে তুলে এনেছি। মেয়েদের নিয়ে যারা পতিতালয়ে বিক্রি করে ব্যবসা করে। কতজনকে তোরা ধরে এনেছিস আর কতজনকে বেঁধে রেখেছিস বাংলোর ভেতরে? ভাই প্রায় 3 জনের মতো এনেছি। 3 জনে পুরো গ্যাংটাকে সামলায় একসাথে। ওকে ঠিক আছে, আসছি আমি। কথাটা বলে দামি একটা কালো রঙের হাউস গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যে গাড়িটার মূল্য বর্তমান বাংলাদেশি টাকায় প্রায় 1600 কোটি টাকা। গাড়ির নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না, তবে দামটা মনে আছে। যে গাড়ির চাকাগুলো পর্যন্ত সোনা দিয়ে তৈরি। আবার অন্যদিকে হোয়াটসঅ্যাপের গ্রুপে কলে বর্ষা ফোন করে, তার বান্ধবীদের সাথে কথা বলছে। রত্না, শিলা আর রাত্রি, তোদের এখন একটা কাজ করতে হবে। ভার্সিটিতে এখন থেকে কিলার নামের ছেলেটি আসবে। তাকে যে করে হোক আমার প্রেমের ফাঁদে ফেলতে হবে। এখন কি তুই তাহলে তার সাথে প্রেমের অভিনয় করে তুই তোর অপমানের প্রতিশোধ নিবি? দেখ, ও কিন্তু ভয়ানক। ওর সাথে প্রেম প্রেম অভিনয় করা মানে নিজের জীবনটাকে কুমিরের সামনে ফেলা। দেখ, যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু ওকে ছাড়ছি না। ওকে তো আমি আমার ফাঁদে ফেলবই, আর পৃথিবী থেকে সরিয়ে দেব। ও জানে না কাদের সাথে পাঙ্গা নিয়েছে। ও যত বড় গ্যাংস্টারই হোক না কেন, এই বর্ষার সামনে টিকতে পারবে না। এই ফোন কেটে দেয় তার গ্রুপ কল থেকে। তারপর ঘুমিয়ে পড়ে বর্ষা। সকালে কি নাটক শুরু করবে বলে ভেবে নেয় সে। এদিকে আবার ফুল স্পিডে ড্রাইভিং করে বাংলোর সামনে এসে গাড়িটাকে ব্রেক করে গাড়ির ভেতরে প্রবেশ করে। প্রায় 10 জনের মতো গাড়ির ভেতরে এসে রিসিভ করে নিয়ে যায় কিলারকে। কিলার রুমের ভেতর প্রবেশ করতেই কিলারের ডান হাতে ফয়সাল তাকে রিসিভ করে। রুমের ভেতর থেকে 3টা ছেলেকে নিয়ে এসে সোফার সামনে রাখে। ছেলেগুলোর মুখ চেপে মুখে চোখে হাতে পায়ে বেঁধে রাখা হয়েছে। চোখের ইশারা দিতেই তাদের চোখ খুলে দেয়। তার ডান হাত বলে ওঠে, ভাই এই হচ্ছে সেই 3 গ্যাংয়ের লিডার যারা এসব অপকর্মের সাথে কাজ করতো। কোনো কথা নয়, সময় আর পরিস্থিতি কখনো এক জায়গায় থাকে না। আমার বক্সটা নিয়ে আয়, কোনো কথা হবে না। ওকে ভাই। কিলারের কথা মতো তার বক্সটা নিয়ে আসা হয়। বক্সের ভেতরে রাখা আছে 3টায় কাঁচের বোতল, তাতে রাখা আছে আরও ছুরি, একটা চাবুক, একটা চিমটি, আরও কিছু ভয়ানক জিনিস। হাত পাগুলো বেঁধে দিয়ে ছুরি দিয়ে কেটে দেয়। হাত ও পায়ের রগগুলো ফিন ফিন করে রক্ত বেরোতে থাকে। ছেলেগুলো কোনো কথা বলতে পারে না। তারা যাতে কোনো রকম শক্তি খাটাতে না পারে সেজন্য কিলার বলে ওঠে, আজকে আমি ওদের কোনো শাস্তি দেব না, তোরা দিবি। কিলারের কথা শুনে তাদের হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। কেননা এই কিলারের শাস্তিগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুধুমাত্র যারা দেখেছে তারাই বলতে পারবে। কিলার বলে ওঠে, এই নে প্লাস আর চিমটি তাদের মুখের ভেতরে থাকা সমস্ত দাঁত তুলে ফেল, যাতে 3জন ব্যথায় চিৎকার করে। কিলারের কথা মতো তার ডান হাত দাঁতগুলো তুলে ফেলে। তারপর বলে ওঠে কিলার, এখন তাদের মুখের ভেতরে এই 3টি বোতল ঢেলে দে, তারপর মুখটা সেলাই করে দে। আবার ঠিক কিলার যেভাবে বলল তার ঠিক সেভাবে করলো। গলা কাটা মুরগির মতো লাফাতে থাকে সেখানে, যেমন কোনো নিরীহ পশুকে জবাই করা হয় এবং তার হাত পা খুলে দেওয়া হয় তখনই লাফালাফি করতে শুরু করে। ঠিক 3টা ছেলে সেইভাবে লাফালাফি শুরু করেছে। সেই 3টা বোতলের মধ্যে ছিল কাঁচের গুঁড়া, মরিচের লঙ্কা, লবণ, সাথে কাঁচা হলুদ মিশ্রিত, অ্যাসিড, পুরা মার্বেল, ফুটন্ত পানি ও কেরোসিন। সাথে সাথে ছেলেগুলো যেন গলার ভেতর টুকরো টুকরো কাচের গুঁড়ো লেগে যায়, আটকে যায় গলার ভেতরে। না গিলতে পারে না বের করতে পারে, ব্যথায় শুধু কাতরাচ্ছে। যে জায়গা থেকে দাঁতগুলো তুলে ফেলেছিল একটা কাঁচ দিয়ে সেখানে গেঁথে যায়। লবণ আর কাঁচা হলুদ মিশ্রিত মরিচের গুঁড়া যেন মুখের ভেতর আগুন জ্বালিয়ে দিয়েছে। সাথে দেওয়া হয়েছে ফুটন্ত পানি, কেরোসিন, পুরো মোবাইল বিষাক্ত কেমিক্যাল মুখের ভেতর দিয়ে গলা থেকে নেমে পেটের বিভিন্ন জায়গায় চলে যায়। অলরেডি জ্বালিয়ে দিয়েছে তাদের। এরপর আবার কিলার বলে ওঠে, তাদের মুখে সেলাইগুলো কেটে দিয়ে, তাদের হাতের ও পায়ের নখগুলো কেটে দিয়ে সেখানে চুন আর পটাশ এবং ফসফেট গুলে একসাথে লাগিয়ে দে।
অতঃপর দলের ছেলেপেলেগুলো কিলারের কথা মতো এক এক করে কাজ করে। ছেলেগুলো যেন গলাকাটা মুরগির মতো পড়ে লাফালাফি শুরু করেছে। একবার এদিকে যায় তো একবার ওদিকে যায়। তাদের এই আর্তনাদ দেখার জন্য তাদের হাত পায়ের বাঁধন খুলে দেয়। ছেলেগুলো যেন নিজেকে জবাই করবে এমন তাদের অবস্থা। কাটা অংশে চুন লাগিয়ে দেয়, সাথে সাথে রাসায়নিক সার, এবং সেগুলো খুব ভয়ানক ও বিষাক্ত। কিলার মুচকে একটা হাসি দিয়েই বলে ওঠে, হা 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 হা। শোন, এই চাবুকটা দিয়ে ওকে 600 চাবুক মারার পরে ওদের 3জনকে ছেড়ে দিবি, যেন তারা হুইল চেয়ারে সারা জীবন চলাফেরা করে। এরপর বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালে ভার্সিটিতে দেখে সকলে সালাম দিচ্ছে, কিন্তু কিলারের আসল মুখটা এখনো কেউ দেখতে পারেনি। কিলার মিশনটাকে করার পর এখান থেকে পড়ে তার নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে। কিলার সোজা গিয়ে বসে পড়ে তার বন্ধু জয়ের সাথে। জয় তাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে, কে সে? জয় কিলার বলে সময় হলে সবটা জানতে পারবে বলে কিলার সবটা ঘুরিয়ে দিয়ে ক্লাসে মন দেয়। ক্লাস শেষ করার পর ক্যাম্পাসের মাঠে বসে সবাই তখন পেছন থেকে বলে ওঠে, জিসান, আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারিনি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। বর্ষার মুখে এমন কথা শুনে বেশ অবাক হয়ে কিলার মুচকি হাসি দিয়ে বলে ওঠে, নিজের ভুল বুঝতে পারলে যথেষ্ট, আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো কিছুই নেই। কিন্তু তুমি যে আমাকে ক্ষমা না করলে আমি শান্তি পাবো না। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমার সাথে তোমাকে বন্ধুত্ব করতে হবে, আর তুমি যদি আমার সাথে বন্ধুত্ব না করো আমি বুঝবো তুমি আমাকে ক্ষমা করোনি। আর আমাকে ক্ষমা না করলে আমি কিন্তু আমার যা ইচ্ছা তাই করে দিব। দেখেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, সো আমার থেকে দূরে থাকুন। আমি যার কাছে অন্যায় করি তার কাছে ক্ষমা না হওয়া পর্যন্ত আমি তার সঙ্গ ছাড়ি না। তোমার কাছে ক্ষমা না পেলে আমি নিজের কি করব নিজেই জানি না। আমি তো বললাম যে ক্ষমা করে দিয়েছি। তাহলে আমার বন্ধুত্ব? না, সম্ভব না। তাই? কিন্তু কেন? এমনি। বাকি কথা শেষ করতে দেয় না কাউকে। তার আগেই নিজের পরে থাকা একটা সোনার চুড়ি হাতে নিয়ে সেটাকে ভেঙে নিজের হাতের ওপর চালিয়ে দেয়। একটুর জন্য নিজের হাতের শিরা বেঁচে গেলেও হাত কেটে গড়গড় করে রক্ত বেরোচ্ছে সেখান থেকে। সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপর তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে সবাই দৌড়ায়। এমার্জেন্সি অপারেশন রুমে, ডক্টর, আমি এত বোকা নই যে আমি আমার হাত কেটে ফেলবো। আপনাকে কিছু অভিনয় করতে হবে, বিনিময়ে আপনার অ্যাকাউন্টে প্রায় 50 লক্ষ টাকা দিয়ে দেওয়া হবে। আপনি শুধু বাইরে গিয়ে একটা অভিনয় করবেন যাতে আমাকে ভালোবাসতে বাধ্য হয়, বাইরে দাঁড়িয়ে থাকা জিসান নামের ছেলেটির কাছে। 50 লক্ষ টাকা? আমি রাজি আছি। এরপর শুধু হালকা করে হাতটা ব্যান্ডেজ করে নেয়। তারপর তাকে বেডে ট্রান্সফার করে দেওয়া হয়। ডাক্তার গিয়ে জিসানকে বলে ওঠে, দেখুন, উনি একটুর জন্য প্রাণে বেঁচে গেছে, ওনাকে এত প্রেশার দেবেন না, আর ওনাকে একটু চোখে চোখে রাখবেন। উত্তেজিত হলে আবার হাতে সমস্যা হতে পারে, এমনও হতে পারে যে হাতটাকে পুরো কেটে ফেলতে হবে, কারণ হাতের অবস্থা ভীষণ খারাপ। কি বলছেন ডক্টর? আমার যেটা বলার আমি সেটা বলেছি। এরপর সবাই কেবিনে যায়। বর্ষার সাথে একে একে সবাই কথা বলে। এরপর কিলার যায় বর্ষার কাছে। কিলারকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। তারপর কিলার বলে ওঠে, ওকে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর আজ থেকে আমরা বন্ধু। সত্যি আমরা আজ থেকে বন্ধু? এই বলে বর্ষা কিলারকে জড়িয়ে ধরে, তার গলার মধ্যে চুমু খায়। কিছুদিনের মধ্যে হসপিটাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। ধীরে ধীরে ফোনে আলাপ হতে থাকে, কথা বলতে থাকে। এদিকে ভার্সিটিতে ভীষণ রকমের ড্রাগস সহ বিভিন্ন রকমের এসে জাতীয় দ্রব্য এবং আর অন্যান্য বস্ত্র পাচারের সাথে সন্ত্রাসী দেখা যায়। ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে কিলার বর্ষাকে। বর্ষা বলে ওঠে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কিলার। নিজের মনের কথা চেপে রাখতে পারলাম না, সরাসরি তোমাকে বললাম। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার জীবনের অস্তিত্ব নেই। কথায় কোনোদিন লাশ পড়ে থাকবে, কোথায় কোন দিন লাশ পড়ে থাকবে বলতে পারবো না, তাই তোমাকে আমার পক্ষে ভালোবাসা সম্ভব নয়। চলো আমরা আজকে বিয়ে করব, মরলে দুজনে একসাথে মরবো, আর বাঁচলে দুজনে একসাথে বাঁচবো। তবে আমার কিছু সত্ত্বেও ভার্সিটিতে শুধুমাত্র আমি পাওয়ার খাটাবো, তুমি না। ওকে। এইভাবে দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। ভার্সিটির মধ্যে অসংখ্য ছাত্রছাত্রী দিয়ে ভিড় জমিয়েছে। এরই মধ্যে কিলারকে অনেকে দেখতে আসে বাড়ি থেকে ভার্সিটির ভেতর। কিলার এখন ছদ্মবেশে, কেননা সবাই তাকে চিনে ফেলেছে। মানুষ তাকে দেখলে ভয়ে আতঙ্কে পড়ে যায়। কলেজের গেট দিয়ে প্রবেশ করছে জিসান। জিসান ছাত্রছাত্রীদের ভিড় ঠেলে সামনে যায়। সেখানে গিয়ে দেখতে পায় বিশ্বের সেরা ড্রাগস স্মাগলার, এবং সে বলে ওঠে, কাল থেকে এখানে ড্রাগস স্মাগলিং করা হবে। কারো বাপের যদি সাহস থাকে এখনই বাধা দিয়ে দে, পরে বাধা দিলে তার শরীর থেকে মাথাটা নামিয়ে ফেলবো।
কাটাকাটি আর মারামারিতে আমরা বেশ পারদর্শী। এসব শুনে পেছন থেকে সামনে গিয়ে জিসান বলে ওঠে, শুধু কাল থেকে কেন, সারা জীবন এখানে ড্রাগ স্মাগলিং হবে না? খিলার নামে ছেলেটির এই কথা শুনে পেছনে তাকিয়ে দেখতে পায় একটি ছেলে কোনো কথা ছাড়াই তার শার্টের কলার ধরে গালি দিয়ে বলে ওঠে, শালা খান কিরপো, তুই জানিস আমি কে? নাইন নামের ছেলেটা যখন কিলারকে মারতে যাবে তখন কোত্থেকে যেন একটা স্পাইপার এসে গরম বুলেট কপালটা ভেদ করে চলে যায় নাহিদের। সবাই ভয় পেয়ে যায়, সেখানে পড়ে যায় নাহিদ। এটা দেখে 2 ফোঁটা পানি টপ করে সবার আড়ালে মুছে নেয় কেউ একজন। পরিস্থিতি সামাল দিতে সেখানে চলে আসে পুলিশ। তার ঠিক 3 দিন পর হত্যা করে কেউ বা কারা খিলার গ্যাংয়ের ডান হাতে ফয়সালকে প্রায় 6 টুকরো করে মেন রাস্তার মধ্যে ইলেকট্রিক্যাল তারের ভেতর দিয়ে তার শরীরের টুকরাগুলোকে ঝুলিয়ে রাখে। খবর শুনতে পেয়ে এমপি, মন্ত্রী সহ বাংলাদেশের সকল প্রকার আইন বাহিনী সেখানে উপস্থিত হয়। সবাই কিলারের ভয়ে কিলারকে খুঁজতে থাকে, কিন্তু কিলার খবর পেয়ে সেখানে ছদ্মবেশে উপস্থিত হয়। ফয়সালের এমন করুণ অবস্থা দেখে খুবই কষ্ট পায়। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ফোন করে বলে ওঠে, নাদিয়া, আমি এই পথ অনেক আগে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোরা আমাকে আবার টানলি। যখন মানুষ হওয়ার জন্য পা দিয়েছি, মানুষ হতে পারলাম না, তাই অমানুষের রূপটা এখন দেখাবো সেই সব মাফিয়াদের, যারা আমি না থাকায় আমার গ্যাংয়ে আক্রমণ করেছিল। বস, এটা কোনো লেডি মাফিয়া গ্যাংয়ের কাজ, কারণ আমাদের ফরেনসিক ল্যাবরেটরির ডক্টর বলেছে এটা কোনো মেয়ের কাজ। কোনো একজন পুরুষের হাতে এত সহজে মৃত্যু হয় না, এবং যেভাবে তাকে মেরেছে তাতে তার হাত এবং শক্তি খুবই কম ছিল। এটা প্রমাণিত হয়। আরও অনেক কিছু বলেছে, কিন্তু আপনাকে রিপোর্ট আমি পাঠিয়ে দেব, আপনি সেখান থেকে দেখে নেবেন। তবে এটা কোনো মেয়ের কাজ, আর মেয়েটা একটা পরিচালনা করছে। সম্ভবত মেয়েটা আপনার ভার্সিটির কেউ। আমরা ঠিক চিনি না এবং মুখ দেখতে পারি। আমরা কালকে সিসিটিভি ক্যামেরায় দেখেছি। ওকে পাঠাও। অন্যদিকে বর্ষা বলছে, কিলার, তুমি জানো না কার সাথে পাঙ্গা নিয়েছো। তোমার গ্যাংকে আমি একেবারে ধ্বংস করে দিব। তুমি আমার ভাইকে মেরেছো কলেজের সামনে, আমার চোখের সামনে মেরেছো। তোমাকে কি করে ছেড়ে দেই? পরের দিন ভার্সিটিতে বর্ষা জিজ্ঞাসা করে ক্লার্ককে, তুমি বিশ্বাসঘাতকদের সাথে কি করো? বেশি কিছু না, মাত্র তাদের জন্য 3টা শাস্তি আমি রেখেছি। কি সেগুলো? যখন কাউকে আমি বিশ্বাসঘাতকতা করার জন্য শাস্তি দেব, তখন তোমাকে আমি নিয়ে যাব। ওকে। কিলারের ফোনে কোনো কল আসার কারণে সে চলে যায়। বর্ষা তার বান্ধবীদের সাথে কথা বলে, শোনো কিলার, যেগুলোতে কাজ করে তার সকল কাজগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করো। তার যে নতুন হসপিটাল আছে সেটা বোমা দিয়ে উড়িয়ে দেয়, তার তেল ফ্যাক্টরিতে আগুন জ্বালিয়ে দেয়, আর চিনির ফ্যাক্টরিতে ভেজাল চিনি মিশিয়ে দেয়। 3 দিনের ভিতরে অন্ধকারে ছেয়ে যায় কিলারের সমস্ত কিছু। সাধারণ মানুষের প্রাণ নিয়ে বাংলাদেশে মাটিতে বর্তমান ঝুঁকিতে পড়েছে। খাবারের ভেজাল, হসপিটালে আক্রমণ, প্রায় 300 শতাধিক মানুষ মারা গেছে, 500 শতাধিক মানুষ আহত। তেলের ফ্যাক্টরিতে আগুন ধরে যাওয়ার পরে বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে তেলের সংকটে। কিলার একের পর এক মদ খাচ্ছে। কে এসব তার সাথে করছে কেউ কিছু বুঝতে পারে না। নাদিয়া ফোন করে বলে ওঠে, ভাই, আপনি কোথায়? এই সমস্ত কিছু আপনার প্রেমিকা বর্ষা করছে। তাকে আমরা ফলো করেছিলাম। আমাদের কিছু ছেলে পেলে ইনফরমেশন দিয়েছে তার গ্যাংয়ের কয়েকজনকে আমরা মেরে ফেলেছি। বর্ষা প্ল্যান করেছে আজ রাতে আপনাকে সে মেরে ফেলবে, কেননা আপনি তার বাবাকে এবং তাকে কলেজে অপমান করেছিলেন। আর সেদিন যে কলেজের মাঠে ছেলেটাকে হত্যা করলাম গুলি করে, সেটা হচ্ছে তার আপন ভাই, যে সারা দেশে বিদেশে পশ্চিমা দেশে যে রাষ্ট্রগুলো থেকে সে এগুলো নিয়ে আসতো, তাদের পুরো ফ্যামিলিটা একটা শয়তানের কারখানা। ও জানে না যে কিলার কতটা ভয়ানক। এজন্য সে জানতে চেয়েছিল যে বিশ্বাসঘাতকদের সাথে আমি কি করি। সময় এসে গেছে তাকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। তোমরা রেডি থাকো, আমাকে সবসময় ফলো করো। ওকে বস। পরের দিন ভার্সিটিতে সবাই বসে আছে। তখন বর্ষা কিলারের পাশে যে বসে যায়। জিসান, চল না আজকে আমরা ডেটিংয়ে যাই। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। কিন্তু কিলার,
কোনো কথাই বলতে পারেনি, তার আগেই তার ঠোঁট এক করে দেয়। ধীরে ধীরে বর্ষার মায়ায় ফেলে দেয় কিলারকে। কিলার রাজি হয়ে যায়, একটা হোটেলে নিয়ে যায় জিসানকে। তারপর বর্ষা জিসানকে খাটের উপর ফেলে দিয়ে তার উপর শুয়ে পড়ে, নিজের পরনে থাকা টি শার্টটা খুলে ফেলে। এরপর শুয়ে পড়ে সারা চোখে মুখে বর্ষা কিস করতে থাকে কিলারে। ধীরে ধীরে ভালোবাসার অতলে হারিয়ে যায় দুজন। হঠাৎ করে ঘরের বাতি বন্ধ হয়ে যায়। কোথা থেকে যেন কেউ এসে কিলারের চারিদিক দিয়ে ঘিরে ফেলে, চেয়ারের সাথে বেঁধে ফেলে। মুহূর্তের মধ্যে আচমকা হওয়াতে কিলার চমকে ওঠে। বর্ষা মুচকি হাসি দেয়, তার এই হাসিটা যেন পুরো বিল্ডিংটা কাঁপিয়ে তোলে। ঘরের মধ্যে লাইট জ্বলে ওঠে, সেখানে একটা ছোট্ট প্যান্ট শরীরে তেমন রঙের ভেতর 10টা থেকে 12 জন মেয়ে। বর্ষার শরীরে ছোট্ট 2টা জামা, তাছাড়া শরীরে কোনো কিছুই নেই। শরীরের আকার আকৃতি সবকিছু বোঝা যায় জিসানের। কি হচ্ছে এসব? আমি কোনো কিছু বুঝতে পারছি না বর্ষা। শালা জানোয়ার, কিভাবে ভাবলি তোকে ভালোবাসবো আমি? এটা তোকে ফাঁদে ফেলার আমার মোক্ষম একটা চাল ছিল। কিন্তু কিলারকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কিলারের লজ্জাস্থানে মারে এক লাথি। সাথে সাথে কিলারের দম বন্ধ হয়ে যাবে, ব্যথায় কুকড়ে ওঠে, বুঝতে দেয় না কাউকে। এটা দেখে উপস্থিত থাকা সকল মেয়ে হু হু করে হেসে ওঠে। বর্ষা চেয়ারের উপর পায়ের উপর পা তুলে সিগারেট টানতে থাকে, উড়িয়ে দেয় তার দিকে। বর্ষা বলে ওঠে, আমি জানতাম সকলের একটা দুর্বলতা থাকে, তাই তোকে ভালোবাসলাম। তুই আমার প্রতি দুর্বল হলি, আমি যাই বললাম তুই তাই শুনলি। আর আজকে তোকে ডেটিংয়ের কথা বললাম, তুই চলে আসলি, এইখানে এসে ফাঁদে পড়ে গেলি। তোকে মারার জন্য আমি আমার সব কিছু বিলিয়ে দিতে রাজি ছিলাম, অবশেষে তোকে হাতের মধ্যে পেয়ে গেলাম। কথাটা শুনে হাসতে থাকে কিলার। কিলারের এরকম হাসি দেখে এসব অবাক হয়ে বর্ষা সহ তার বান্ধবী এবং সকল মেয়েগুলো। কিলার বলে ওঠে, তুই জানতে চেয়েছিলে না যে বিশ্বাসঘাতকদের আমি কি করি? এটা যদি তুমি নিজের চোখে দেখতে না চাও তাহলে সময় থাকে আমাকে মেরে ফেলো, সময় পেরিয়ে গেলে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তাই নাকি? আরে তুই তো মৃত্যুর অর্ধেক দুয়ারে গেছিস, কিছুক্ষণের মধ্যে পুরো মৃত্যুর দুয়ারে তোকে পাঠিয়ে দেব। হা হা হা, সময় থাকতে এখনই পাঠিয়ে দে। এরপর বর্ষা হাতে থাকা সিগারেটটা কিলারের লজ্জাস্থানে চেপে ধরে। কিলারের ব্যথায় কুকড়িয়ে ওঠে, কোনো কথা বলে না। কিলারের এরকম অবস্থা থেকে হাসতে থাকে সকলে। অন্যদিকে কিলার নিজের হাতে বান খোলার চেষ্টায় নিজের ঘড়ি দিয়ে কাটতে থাকে। তার হাতে থাকা ঘড়িটা হচ্ছে একটা রোবোটিং ঘড়ি। এটা দিয়ে সকল কিছুই করা যায়, মানুষ ফোন থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু। প্রায় মূল্য হচ্ছে 18 কোটি টাকা। বর্ষা যখনই চর মারতে যাবে কিলারকে, তখনই কিলার হাত তার পেছন থেকে হাত দুটো বের করে বর্ষাকে বিছানায় ফেলে দেয়। বিছানার উপর ফেলে বন্দুক নিয়ে বাকি সব মেয়েগুলোকে পায়ে গুলি করে দেয়। ব্যথায় তারা সেখানেই কুকিয়ে যায়। কিলার আস্তে আস্তে বলে ওঠে, সবকিছু ভুলে গিয়ে আমি নতুন করে তোকে ভালোবাসতে চেয়েছিলাম। ভালোবাসা কি জিনিস সেটা তুই আমাকে শিখিয়েছিলি, আর বিশ্বাসঘাতকরা কেমন হয় সেটাও তুই শেখালি। তোরা আসলে কালনাগিনী, এক বিষধর মায়াবী। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে খুব বড় ভুল করলি। তোর মৃত্যুটা এত ভয়ঙ্কর দিব যে এই শহরের আনাচে কানাচে সমস্ত মানুষ মনে রাখবে। এই বলে কিলার বর্ষার খাটের উপর ফেলেই দিয়ে চেপে ধরে। তারপর সমস্ত পরে থাকা পরিধানগুলো খুলে পতিতালয়ে যেভাবে মেয়েদের খুবলে খাওয়া হয় ঠিক সেভাবেই নিজের চাহিদা মেটাতে থাকে। জিসানের উপরে কিলার। ব্যথায় কান্না করে ফেলেছে বর্ষা, চিৎকার করে বলছে, দেখ জিসান, তুই কিন্তু কাজটা ভালো করছিস না, এর শাস্তি তোকে পেতে হবে। এখনো কিন্তু আমার বাবা বেঁচে আছে, তুই আমার ভাইকে মেরেছিস, আমার চোখ থেকে তুই পানি ঝরিয়েছিস। বিনিময়ে আমিও কিন্তু তোর কাছের মানুষ ফয়সালকে মেরে ফেলেছি, আর আজকে তোকে মারতে চেয়েছিলাম, কিন্তু তুই চিনে ফেললি। কিন্তু তুই বাঁচতে পারবি না। তোর ডান হাত ফয়সালকে যেভাবে টুকরো টুকরো করেছিলাম, ঠিক তোকেও এখানে টুকরো টুকরো করে ফেলে রেখে যাব। হা হা হা। আর এই শালী কল্পনাতে মানুষ অনেক কিছু করতে পারে, বিদেশ যেতে পারে, সিঙ্গাপুর যেতে পারে, এমনকি আবাসিক হোটেলের প্রতিটা মেয়েগুলোর সাথে সময় কাটাতে পারে। তাই বলি কি সে এসব বাস্তবে করেছে? বর্ষা নাজেহাল অবস্থা করেছে, সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, আঁচড়ের দাগ। সাদা বিছানায় চাদরের বর্ষার রক্তে লাল হয়ে উঠেছে। পড়ে পড়ে থাকা সে 4জন মেয়ের উপরে আবার ঝাঁপিয়ে পড়ে জিসান। তাদেরকেও একইভাবে খুপলে খুপলে খেতে থাকে। তারপর জিসান এক ভয়ঙ্কর হাসি দেয় আর বলে ওঠে, তোদেরকে আজকে এখানে এতটাই ভয়ঙ্কর শাস্তি দেব যে কিলার তো দূরে কথা, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করার কথা ভাবতে পারবি না। এই বলে প্যান্টের বেল দিয়ে একের পর এক মারতে থাকে 5 জনের শরীরে। যে কোনো স্থানে বেল্টের বাড়ি দিতে থাকে।
আঘাত করতে থাকে। অজায়গায় বেল্টের বাড়িতে আঘাত খাওয়াতে চিৎকার করছে বারবার তারা। তারপর বর্ষা বলে ওঠে ভয়। প্লিজ জিসান, আমাদের ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে সত্যি এখন থেকে ভালোবাসবো। তবু আর মেরো না। তোমার এই মৃত্যু যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তোমার এই আঘাতগুলো আর আমার শরীরে নিতে পারছি না। যদি আমাকে মারতে হয় তো একেবারে মেরে ফেলো, এইভাবে আর তিলে তিলে মেরো না। হা 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 হা। এরপর কিলার বর্ষার মুখের ভেতর থেকে জিহ্বাটা বের করে এনে কাঁচি দিয়ে কেটে দেয়। তারপরে সেখানে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে চেপে ধরে। পাগলের মতো ছটফট করতে থাকে আর পাগলা কুত্তার মতো লাফাতে থাকে। বর্ষা আর তার সাথে 4 মেয়ে, কথা বলতে পারে না তারা। তাদের পায়ে 10 আঙুল কেটে দেয়। নিজের চোখের সামনে তাদের হাতগুলো কেটে তাদের যৌনাঙ্গের ভিতর ঢুকিয়ে দেয়। চিৎকার করতে থাকে তারা। জীবন চাই চাই অবস্থা, কিন্তু এখনো মরেনি। পাশে পড়ে থাকা একটা ধারালো ছুরি রান্নাঘর থেকে গরম করে এনে তাদের যৌনাঙ্গগুলো কেটে নেয়। আর সেখানে কাঁচা হলুদ, রসুন, পেঁয়াজ, কাঁচের গুঁড়ো এবং ইউরিয়া ঢেলে দেয়। সেখানে ছটপট করতে থাকে, ফ্লোরের চারিদিকে দৌড়াদৌড়ি করতে থাকে, গড়াগড়ি খেতে শুরু করে তারা সবাই। তারপর তাদের বুকের স্তনগুলো কেটে তাদের মুখের ভেতর ঢুকিয়ে দেয়। তারপর কিলার এক ভয়ঙ্কর হাসি দেয় এবং নিজের পকেট থেকে ফোনটা বের করে বলে ওঠে, নাদিয়া, আমার সেই চাইনিজ ধারালো কোরালটাকে নিয়ে আসো। কিলারের কথা মতো নাদিয়া লোকেশন অনুযায়ী কোরালটা নিয়ে চলে আসে। এখনো মরেনি তারা। কোরালটা হাতে নেওয়ার সাথে সাথেই এলো পাত্রী কোপাতে থাকে তাদের। এক একটা কোপে যেন শরীর থেকে এক একটা করে মাংসের টুকরো আলাদা হয়ে যায়। সাদা ফোড়রটাকে ছিটকে ছিটকে গিয়ে পড়ছে। এরই মধ্যে গিয়ে নাদিয়া বর্ষার বাবাকে তুলে নিয়ে আসে। তারপর কিলার বলে ওঠে, আমি আগেই বলেছি আমি খেপে গেলে হয় না, আর যদি ঘুমিয়ে থাকি তাহলে ইঁদুর। তোরা সেই একই ভুলটা করলি আমাকে জাগিয়ে দিয়ে। তোর মেয়ের এই টুকরো টুকরো অঙ্গগুলো তোকে খেতে হবে, তাও আবার লজ্জা স্থানগুলো। চোখের ইশারা দিতেই মেয়েগুলোর বিভিন্ন স্তনের লজ্জাস্থানগুলো জোরপূর্বক খাইয়ে দেয় বর্ষার বাবাকে। বর্ষার বাবা চিৎকার করতে পারে না, শুধু অঝরে নিজের চোখের পানি ঝরাচ্ছে। এরপর বর্ষার বাবা যখন কোনো কিছু বলতে যাবে, সাথে সাথেই ফল কাটার ছুরিটা দিয়ে গলার শিরা কেটে দেয়। রক্ত বের হতে থাকে। শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যাবার আগেই 3 কোপে শরীরটাকে 3 খণ্ড করে ফেলে। তারপর একটা বিশ্রী ও ভয়ঙ্করভাবে তাদের লাশগুলোকে টুকরো করে কালো পলিথিনে করে প্যাকেট করে পাঠিয়ে দেয় বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে। সেখান থেকে ভাইরাল হয় পুরো ঘটনাটি। সারা বিশ্বে যেন সবার মুখে মুখে সবার স্মৃতি হিসেবে নামটা মনে থাকে। কিলার নামটা শুনতে যেন সকলের অন্তরাত্মা কেঁপে ওঠে। কিলার বলে ওঠে, আমি ধরতে ধরতে ধরি না, আর একবার যাকে ধরি তাকে জবাই না করা পর্যন্ত ছাড়ি না। বিশ্বাসঘাতকতা করার ফল কতটা ভয়ানক হতে পারে বিশ্ববাসী দেখবে। এই কিলারের ভয়ঙ্কর রূপটা। বিশ্বাসঘাতকতার নৃশংসভাবে হত্যা করতে পারি। এই ঘটনাটা ছড়িয়ে দেবে পুরো নেট দুনিয়াতে। আর হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে চলে যেতে চাই, কারণ এখানে আমি হতে চেয়েছিলাম মানুষ, কিন্তু হতে পারলাম না মানুষ। আবার অন্ধকার জগতে পা দিয়ে হয়ে গেলাম অমানুষ। আমি গ্যাংস্টার ছিলাম, গ্যাংস্টার আছি, গ্যাংস্টার থাকবো, এবং আমার গ্যাং ছিল, আছে, থাকবে। বাংলাদেশ থেকে অনেক দূরে যেতে চাই, যেখানে নতুন করে আমি আমার জীবনটা শুরু করতে পারবো। বর্ষার মতো প্রতারকরা যেন আর ধোকা দিতে না পারে এই কিলারকে বা কিলারের মতো কোনো সরল সাদা ছেলেকে। এজন্যই তাই এত নৃশংসভাবে হত্যা করলাম তাদেরকে। আমি বাংলাদেশের বাইরে গিয়ে গ্যাংটাকে পরিচালনা করব। বাংলাদেশের সকল মানুষ আমাকে চিনে ফেলেছে। আমি বাংলাদেশে থাকলে পুরো বাংলাদেশ আটকে থাকবে। চলে যাবে কিলার এক অন্য জগতে, চলে যাবে সে আন্ডারগ্রাউন্ডে। বস, তাহলে কি আপনি বাংলাদেশে আর ফিরবেন না? ফিরবো কিনা নাদিয়া সেটা তো আমি জানি না, তবে আর কোনোদিন কোনো ছলনাময়ীর ফাঁদে পড়বো না। কিন্তু বস, গ্যাংটা কে দেখবে? গ্যাংটা তুমি সহ আমার অন্যান্য ছেলেপেলেগুলো দেখবে। তাছাড়া আমি তো সাপোর্ট দেবই, আর কোনো কিন্তু নয়। আমি কাল সকালেই রওনা দিচ্ছি। অতঃপর আর কোনো কথা না বলে পরের দিন সকালে বাংলাদেশের সকল ফ্লাইট বন্ধ করে নিজের পার্সোনাল একটা প্রাইভেট প্লেন বাংলাদেশ থেকে শুধুমাত্র কিলার এক অন্য দেশে যায়, যে দেশটা আজও বাংলাদেশের নাম শোনেনি। বাংলাদেশের মাটিতে খুঁজে পাওয়া যাবে না। সেদিন থেকে প্রায় 10 বছর কেটে গেছে। কিলারের কোনো হদিশ পায়নি বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন আইন কর্মকর্তা বাহিনী। কিন্তু কিলারের গ্যাংটা এখনও তাদের কাজ একের পর এক করে চলেছে, মানুষ হত্যা থেকে শুরু করে গরিব দুঃখীকে সাহায্য করা পর্যন্ত। এই ছিল একজন গ্যাংস্টারের গল্প। সত্যি কথা বলতে, একজন গ্যাংস্টার পারে কাউকে ভালোবাসতে, তবে তার ভালোবাসার মূল্য দিতে হবে। নাহলে একজন গ্যাংস্টার কতটা ভয়ানক হতে পারে সেটাই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে। তাই বাংলাদেশে আমার যেসব প্রেমিক প্রেমিকা ভাই বোনরা আছো,
যদি কাউকে ভালোবেসে থাকো শুধুমাত্র দেহটাকে ভোগ করার আশায় প্রেম ভালোবাসায় নিজের জীবনটাকে ধ্বংস করো না। প্রকৃত অর্থে কাউকে ভালোবাসো। ভালোবাসা মানে শুধু পাওয়া সেটা না, ভালোবাসা মানে ত্যাগ করা, ভালোবাসা মানে হারিয়ে যাওয়া, ভালোবাসা মানে ছেড়ে দেওয়া, ভালোবাসা মানে হারানো, ভালোবাসার মানে নিজের সুখ দুঃখ কষ্টগুলোকে বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষটাকে আগলে রাখা। তাই